হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমরা আবার অনেকদিন বাদে রাইস গ্রুপের পক্ষ থেকে নতুনভাবে লাইভে এসছি। মাঝখানে আমাদের একটু আহ, উৎসব মরশুম চললো বলে আমরাও একটু ব্রেকে ছিলাম। তো আজকে আমাদের সঙ্গে যে লাইভ অনুষ্ঠানটি আমরা করছি, আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর দীপ্তাংশু দাসকে, যিনি একজন ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান আর চাইল্ড নিউরোলজিস্ট, এবং আমাদের সঙ্গে আছে রাইস গ্রুপের কর্ণধার আমাদের চন্দন বিশ্বাস স্যার, যিনি একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। ওয়েলকাম টু বোথ অফ ইউ স্যার। আমাদের আজকের, আমি আনমিউট করছি আপনাদের, আজকের টপিকটা হচ্ছে মিথ অ্যান্ড মিসকনসেপশনস অ্যাবাউট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আমাদের পেরেন্টসদেরও থাকে, এবং সাধারণ কিছু মানুষদেরও মধ্যেও এই ভ্রান্ত ধারণা থাকে যে এটা করলে হয়তো যায়, বা এর থেকেও আরো অন্য সংক্রান্ত এই মানে মিসকনসেপশন গুলো সংক্রান্তই আরো অন্য ধারণাগুলো মনের মধ্যে আমাদের হয়তো ঘনীভূত থাকে। আজকে আমরা চেষ্টা করছি, স্যার দুজন আছেন, সেই দিকে আলোকপাত করে আমরা হয়তো একটু আলোর দেখতে পারবো, আশা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদের দুজনকে এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। চন্দন বিশ্বাস, মাস্টার ইন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আমাদের গ্রুপে আপনাকে স্বাগত স্যার। এই অটিজম নিয়ে অনেক মিসকনসেপশন থাকে, আমরা অনেক দুবিধার ভিতরে থাকি, যেরকম শাইনি ম্যাডাম বলল। সেই বিষয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন, যে অটিজম ব্যাপারটা অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ব্রেনের যে আমি যদি বলি ওয়ারিং, সেটায় একটা গন্ডগোল থাকে, যার ফলে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে কমিউনিকেশনে একটা প্রবলেম থাকে, এবং এদের মধ্যে কিছু রিপিটেটিভ বিহেভিয়ার দেখা যায়। তার মধ্যে এই কমিউনিকেশন এবং স্পিচ প্রবলেমস, এটা হচ্ছে তাদের ক্ষেত্রে মূল। এদের মধ্যে বিভিন্ন রকম বিহেভিয়ারাল প্রবলেমস দেখা যায়। এবার দেখা যাক আপনাদের কি প্রশ্ন আছে, আমি সে অনুযায়ী অবশ্যই আপনাদের সেইভাবে কথা বলার চেষ্টা করব। কাছে যাওয়ার আগে স্যারের কাছে আমি একটুখানি একটা জিনিস খুব কনসেপ্ট, যে এই যে আমাদের যে অটিজম, এটা কি অ্যাকচুয়ালি মেন্টাল ডিসঅর্ডার না এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এইটা নিয়ে কিন্তু খুব কনফিউশন থাকে। স্যার যদি এই বিষয়ে আপনি কিছু বলেন। অবশ্যই। প্রথম কথা হচ্ছে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে ব্রেনের ডেভেলপমেন্টের সময় একটা ইকো হচ্ছে। ব্রেনের ডেভেলপমেন্টের সময় একটা সমস্যা হচ্ছে। নর্মাল ভাবে 8-5টা বাচ্চার যেভাবে ব্রেন ডেভেলপমেন্ট হয়, এদের ক্ষেত্রে ব্রেন ডেভেলপমেন্টটা সেইভাবে হচ্ছে না। তার মানে বেসিসটা অবশ্যই নিউরোলজিক্যাল, কিন্তু ম্যানিফেস্টেশনটা কিছুটা সাইকিয়াট্রিক, মানে এদের মধ্যে বিহেভিয়ারাল কিছু চেঞ্জ পাওয়া যাচ্ছে, এবং এদের মধ্যে হয়তো বিভিন্ন মেন্টাল সমস্যাও পাওয়া যায়, কিন্তু সেটা অ্যাড অন। আজকে যদি আমি আপনার সাথে এই যে কথা বলছি, হঠাৎ করে আমি দেখি যে আমি কথা বলছি, আমার ঠোঁট নড়ছে, সবকিছু হচ্ছে, কিন্তু ওইদিকে সাইলেন্ট, মানে আমার কথা আপনার কাছে পৌঁছচ্ছে না। এবার আমি যতই বলার চেষ্টা করছি, আপনি কিছুই শুনতে পাচ্ছেন না। তাহলে আমি কি করব? এবার ডেসপারেটলি আমি নানান রকম চেষ্টা করব, এবং তখন আমার মধ্যে একটা বিরক্তিবোধ কাজ করতে পারে। শুধু বিরক্তিবোধ নয়, সেই জায়গা থেকে আমি কিন্তু এমন অনেক কিছু করতে পারি যেটা হয়তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই পার্টটা মূলত ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে হয়তো আসবে। এক মিনিট। হ্যালো। হ্যাঁ, এক মিনিট। আচ্ছা,
আচ্ছা, আমি শাইনি ম্যাডামকে একটু বলছি, এই যে লিঙ্কটা একটু না আমাদের গ্রুপ অফ টু প্রফেশনাল একটু শেয়ার করে দিন, হ্যাঁ। ওকে, শোনা যাচ্ছে কথা? সরি, ইন্টারাপশনের জন্য দুঃখিত। যেটা It's okay, বলছিলাম, sir. হুম। অটিজমের বেসিসটা নিউরোলজিক্যাল, যেখানে ব্রেনের যে কোষগুলো নিউরনের মধ্যে যে ইন্টার কমিউনিকেশন থাকে, যে নেটওয়ার্কিং থাকে, এবং ব্রেনের আলাদা আলাদা এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কিং থাকে, সেই নেটওয়ার্কিং এ সমস্যা থাকে, যার ফলে একটা কম্পোজিট অ্যাকশন দেওয়া সেটা সম্ভব হয় না। এবং সেখানে এই বাচ্চাগুলো যখন আহ, যা তারা করতে চাইছে, যখন তারা সঠিকভাবে করতে পারে না, তাদের মধ্যে বেশ কিছু ফ্রাস্ট্রেশন, অ্যাজিটেশন এবং নানা রকম সমস্যা দেখা যায়। এমনকি এদের মধ্যে ডিপ্রেশন এবং বাকি মেন্টাল হেলথ প্রবলেমসও দেখা যেতে পারে। কিন্তু অটিজম ইটসেলফ ডাইরেক্টলি একটা মেন্টাল হেলথ প্রবলেম নয়। হাউএভার, অটিজমের চিকিৎসা সাধারণত মেন্টাল হেলথ প্রফেশনালরা, যেমন সাইকিয়াট্রিস্টরা বা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ানরা বা চাইল্ড নিউরোলজিস্টরা করে থাকেন। থ্যাংক ইউ স্যার। আমরা এবার তাহলে ডাইরেক্ট কোয়েশ্চেনের দিকে চলে যাই। হ্যাঁ, অবশ্যই। জনন স্যার, আপনি কি বলছেন? চলে যান, কোশ্চেনে চলে যান, হ্যাঁ। ওকে স্যার, ওকে স্যার। স্যার, যেটা হচ্ছে গিয়ে আমরা এই ধরনের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করছি, যে প্রশ্নগুলো সাধারণত খুব কমনলি আমরা শুনতে পাই অটিজম সম্পর্কে। সেটা হচ্ছে, আমি মা হিসেবে যখন বলি আর কি যে আমার সন্তানের অটিজম আছে, তখন একটা কথা আমাকে প্রায়শই শুনতে হয়, সেটা হচ্ছে গিয়ে অটিজমটা কি মানে এখনই আজকালই বেশ এই ওয়ার্ডটা কি ইন্ট্রোডিউস হয়েছে, মানে আজকাল বাচ্চাদের মধ্যেই কি অটিজম দেখা দিচ্ছে, নাকি আগেও ছিল? এই ধরনের একটা প্রশ্ন। অটিজম জিনিসটা নতুন নয়। অটিজম 1799-এর একটা পেপারে অটিজম ডেসক্রাইব রয়েছে, এবং আশা করা যায় যে তার আগেও অটিজম ছিল। যত আমাদের এই ব্যাপারে বোঝা বেড়েছে, মোটামুটি 1960s-এ এবং 1940s-এ ফার্দার অটিজম নিয়ে কিছু কাজ হয়েছিল। এবং যেটা দেখা গেছে, আগে অটিজমের যে প্রাদুর্ভাব আমরা দেখেছি, আজকে সেই প্রাদুর্ভাব হয়তো অনেকটা বেড়েছে আগের তুলনায়। কিন্তু অটিজম নতুন জিনিস নয়, বহু আগে থেকে হতো। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে, যেটা আশা করা হয় যে আমাদের মডার্ন লাইফস্টাইলের সাথে রিলেশন রেখে, অটিজমের প্রাদুর্ভাব বেড়েছে। কিন্তু অটিজম নতুন নয়, অটিজম আগেও ছিল। ওকে স্যার, ধন্যবাদ। এটা সত্যি এটা একটা আমাদের সমাজের কাছে একটা ভালো উত্তর, যে না, এটা নতুন কিছু নয়। এরপরে যেটা আরেকটা প্রশ্ন মানে মা বাবাদের মনে অ্যারাইজ করে যখন বাচ্চা ডায়াগনোজ হয়, তখন হচ্ছে গিয়ে এটা নিয়ে আমার বাচ্চাকে নিয়ে কতদিন, মানে বাচ্চা কি এটা থেকে বেরিয়ে আসতে পারবে, পুরোপুরি কিওর হয়ে যাবে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কি কিওরেবল, ঠিক হয়ে যায়? এই ধরনের প্রশ্ন নিজের মনে যেরকম আসে, পরিবেশ পরিস্থিতির সঙ্গে চলতে গেলে সেটা সম্মুখীন আমরা হই। অবশ্যই। আমি
এই ক্ষেত্রে অন্য একটা কথা বলবো যেটা সাপেক্ষে বুঝতে হবে। ধরা যাক ডায়াবেটিস, ডায়াবেটিস সেরে যায় না, কিন্তু ডায়াবেটিসের জন্য চিকিৎসা প্রয়োজন হয় এবং প্রলং চিকিৎসা প্রয়োজন হয়, কিন্তু ডায়াবেটিস সারে না। এমনও হতে পারে যে আজকে হয়তো আপনার কোনো ওষুধ লাগছে না, আপনি যদি নিয়মিত হাঁটাচলা করেন এবং একটু খাওয়ার কন্ট্রোলে রাখেন, ডায়াবেটিস আপনার হয়তো ওষুধও লাগছে না, এই স্টেজও থাকতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে আপনার ডায়াবেটিস সেরে গেছে। একইভাবে অটিজম সেরে যায় না, এই সমস্যাটা পারসিস্ট করে এবং ব্রেনের যে নেটওয়ার্কিং, এই সমস্যাটা তাদের ক্ষেত্রে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে থেরাপি করে এদের গাইড করতে পারি, যদি এদের মধ্যে কম্পিটেন্সি ডেভেলপ করতে পারি, এদের যা যা ফাংশনাল ঘাটতি ছিল, মানে আজকে আমি যা যা করতে পারছি না, কালকে যদি আমাকে সিস্টেমেটিক্যালি এই জিনিসগুলো শেখানো হয়, আমি কিন্তু অটিজম থাকা সত্ত্বেও সেটা নিয়ে আউটপুট দিতে পারবো। এবং যদি ওই আউটপুট দিতে পারি, তার মানে আমার সেই ফাংশনাল ডিসেবিলিটি গুলো ঘটলো না, বা ঘটে থাকলে সেগুলো চলে গেল। সেদিক থেকে অটিজমের ইমপ্রুভমেন্ট অবশ্যই সম্ভব। এবং এই যাবতীয় যে অটিজমের ক্ষেত্রে থেরাপি করা হয়, অটিজমের সেটাই উদ্দেশ্য। মানে অটিজম আপনার যে অবস্থায় থাকুক সেটা যথেষ্ট কন্ট্রোলে আসতে পারে যদি সঠিকভাবে ডিল করা যায়, কিন্তু ওটা সম্পূর্ণভাবে সারার জিনিস নয়। ওকে স্যার, থ্যাংক ইউ। চন্দন স্যার, আপনিও এটা নিয়ে একটু বলুন তাহলে। মায়েরা, কারণ আপনি না, ডায়েট ডিল করেন। আমি যেটা সবসময় বলি, আমার কাছে অনেক প্রশ্ন নিয়ে আসেন অনেক অভিভাবক যে স্যার নর্মাল হয়ে যাবে স্যার, আর 5টা আমাদের মতন নর্মাল লাইফ কি লিড করবে? তো নর্মালটা আমি এর আগেও আমি বলেছি, আমার ধারণা এটা জাস্ট একটা পারসেপশন। নর্মাল বলে একটা ইলিউশন কাজ করে। আমি যদি নিজেকে ভাবি তাহলে আমার চোখে প্রবলেম রয়েছে, তো আমি কারোর থেকে হয়তো কোনো জায়গায় পিছিয়ে রয়েছে, বা আমার কোনো একটা জায়গায় খামতি রয়েছে, তো আমি অন্য আর একটা জায়গায় ভালো। আমি হয়তো ছবি আঁকতে ভালো পারলাম না, কিন্তু আমি হয়তো ভালো আঁকতে পারলাম। তো আমরা যারা সোকল্ড নর্মাল বা সোকল্ড টিপিক্যাল, তাদের ভিতরেও কিন্তু এই বিভিন্নতা রয়েছে। আর প্রকৃতির ভিতরে এই বিভিন্নতার জন্যই কিন্তু প্রকৃতির এই সৃষ্টি। সেই সৃষ্টির ভিতরেই একটা কিন্তু এই স্পেকট্রাম ডিসঅর্ডার। তো ওরা নর্মাল অ্যাবনর্মাল এইভাবে ভাবলে হবে না। ওদের জিনিসটা ওদের জায়গা থেকে না বুঝলে সেটা কখনোই বোঝানো সম্ভব নয়, আমার মনে হয়। আর যারা একমাত্র ওদের যারা পরিবারের সঙ্গে থাকে, তারাই বুঝতে পারে যে ওদের ভিতরেও ফিলিংস কাজ করে, ওদের ভিতরেও খুব ভালোবাসা কাজ করে, ওদের ভিতরেও অনেক কিছু জিনিস তারা করতে পারে যদি প্রপারলি ডায়াগনোসিস হয়, আর্লি আইডেন্টিফিকেশন হয়। হ্যাঁ, এবার আমি ট্রিটমেন্ট করালাম না, থেরাপি করালাম না, তাহলে তো ইমপ্রুভমেন্ট হবে না। কিন্তু যেটা ব্রেড এন্ড বাটার থেরাপি ট্রিটমেন্ট, যদি ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রবলেম থাকে, হাইপার অ্যাক্টিভিটি, তো সঙ্গে সঙ্গে আমাদেরকে মেডিসিন দেওয়া উচিত বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। তো এই ব্যাপারটা খুব, আমার মনে হয় এই ধারণাটা যাওয়া উচিত যে সকল নর্মাল বলে কিছু হয় না, আমাদেরকে ওদের মতন করেই ওদেরকে রিহ্যাবিলিটেট করতে হয় থেরাপির মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ আহ, স্যার। আহ, এটা সত্যি কথা, দুজনেই আপনারা খুব সুন্দর করে বললেন। কারণ অনেক সময় আমাদের যখন আমরা শুরুর দিকে থাকি, আমার ছেলের বয়স যেহেতু এখন 12 বছর, আমি অনেকটা কিছুই না, হয়তো কিছুটা পথ পেরিয়েছি, অনেকটা পথ তো পেরোইনি, তবে হ্যাঁ ওই যে জায়গাটা, ওই প্রথম দিকে যে ওই মানসিক লড়াইটা, সেটা থেকে অবশ্যই ওই জায়গাটা থেকে বেরোতে পেরেছি। কিন্তু আপনাদের এই নতুন ধরনের এই আলোচনার মাধ্যমে বুঝতে পারছি যে এই মানে একজন যদি কেউ এরকম গাইডেন্স আমরা পেতাম সেই সময়টায়, তাহলে সত্যি বুঝতেও খুব সুবিধে হয় মা বাবা হিসেবে, যে আমরা আমাদের বাচ্চাদের প্রথমে আগে ও যেরকম সেরকম ভাবেই অ্যাকসেপ্ট করে নিই। তাহলে হয়তো আমাদের বুঝতে সত্যিই সুবিধে হবে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে অটিজম কি শুধু বাচ্চাদেরই হয়? সেই একটা এই ধরনের কথাও শোনা, মানে প্রশ্নর সম্মুখীন আমরা হই। তো সেটার উত্তর যদি আপনি দেন স্যার, দীপ্তাংশু স্যারকে বলছি। জিনিসটা শুরু হয় একদম জন্মের থেকে। সুতরাং যেভাবে ব্রেন ডেভেলপমেন্ট হয়, যেহেতু এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সমস্যাটা একদম গোড়া থেকে শুরু হয়। কিন্তু তার মানে এটা যে বাচ্চাদেরই হয় এমন নয়।
একজন যখন বড় হয়ে যাচ্ছে তার মধ্যেও অটিজমের ফিচার্স দেখা যেতে পারে, কিন্তু তার সূত্র কিন্তু সে যখন ছোট ছিল সেই সময় থেকেই। আজকে সে যখন বাচ্চা, তার মানে সেখান থেকে তার প্রাদুর্ভাব যখন সে বড় হয়ে গেল তখনও তার মধ্যে অটিজমের ফিচার্স দেখা যেতে পারে। এবং আহ, তার মানে একজন বড় হয়ে গেলেও তার মধ্যে অটিজম দেখা যেতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে অনেকের ক্ষেত্রেই আমি এখন মানে বলবো আর কি, যত মায়েদের সঙ্গে আমরা আরো আলাপ করছি, যাদের বাচ্চারা এই স্পেকট্রামে রয়েছে, তাদের কাছে অনেকের কাছে আমি প্রশ্নটা শুনেছি যে একটা ভ্যাকসিন দেওয়ার পরেই আমার বাচ্চার যে ডেভেলপমেন্টটা হচ্ছিল, যে মাইলস্টোন গুলো ঠিকঠাক মতন চলছিল, সেটা ধীরে ধীরে পেছাতে শুরু করে, সেটা একজন মা বা বাবা হিসেবে ওনারা নোটিস করেন। এবং ওনাদের মনে এই প্রশ্নটা তখন ঘনীভূত হয় যে এই ভ্যাকসিনের কারণেই কি অটিজমটা আমার বাচ্চার মধ্যে আসলো। না, ভ্যাকসিনের জন্য অটিজম হয় না। 1998-এ ল্যান্সেটে একটা পেপার পাবলিশড হয়েছিল যেটা অনুমান করা হয়েছিল যে একটা ভ্যাকসিন, মিজলস ভ্যাকসিনের একটা রোল থাকতে পারে। কিন্তু পরে এই স্টাডিটা রিট্রাক্টেড হয়, এই পেপারটা রিট্রাক্টেড হয়, এবং সেখানে দেখা যায় যে না, ভ্যাকসিনের সাথে অ্যাকচুয়ালি কোনো রিলেশন নেই। এবং তারপরে বহু স্টাডি হয়েছে যেগুলোতে প্রত্যেকটার রিপোর্ট একই কথা বলেছে যে না, ভ্যাকসিনের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে একটা ভ্যাকসিন যখন দেওয়া হয়, ভ্যাকসিনের পরে আমরা অনেক কিছু হয়তো বাড়তি ভাবে খেয়াল করার চেষ্টা করি। আচ্ছা, আমার বাচ্চার জ্বর আসছে না তো, কোনো কিছু অ্যাবনর্মাল নয় তো। যখন আমরা এই বাড়তি অ্যাটেনশন দিয়ে দেখছি, তখন বাচ্চার বেশ কিছু ফিচার হয়তো আগে থেকে ছিল, আমাদের চোখে বাড়তি ভাবে ধরা দেয়। এবং আহ, তখন মনে হয় তাহলে কি এটার জন্য হলো। সুতরাং আমরা এই যে সচেতন ভাবে দেখছি, সেটার জন্য একটা কোরিলেশন হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাস্তব কোরিলেশন নেই। আরেকটা জিনিস হচ্ছে, অটিজমের ফিচার গুলো বয়স বাড়ার সাথে সাথে আসে। মানে একটা 1 বছরের বাচ্চা, তার তো আপনার সাথে খুব কমিউনিকেশন করার কথা না। যত বয়স বাড়ছে তার কমিউনিকেশন মাইলস্টোন গুলো ডেভেলপ করার কথা। সেটা যদি না হয় তখন আপনি খেয়াল করছেন। টিপিক্যালি মিজলস দেওয়া হয় 9 মাস বয়সে। সুতরাং সেই রকম বয়স এমন একটা বয়স যেখানে বলা যায় যে বাচ্চা এবার কথা বলতে শুরু করবে, এই এক্সপেকটেশনটা শুরু হচ্ছে। তার আগে বিশেষ কোনো এক্সপেকটেশন ছিল না। যেই মাত্র দেখা গেল যে এরপর বাচ্চা কথা বলছে না, আমি কি লিঙ্ক করব? আচ্ছা, আমি ওই ভ্যাকসিনটা দিয়েছিলাম তারপরেই কি এটা হলো, তাহলে নিশ্চয়ই ভ্যাকসিনটা দায়ী। কিন্তু বাস্তবে এর সাথে কোনো কোরিলেশন নেই। বাস্তব ব্যাপারটা হচ্ছে, একটা নর্মাল ট্র্যাজেক্টরি ফ্লো করে বাচ্চাটার মধ্যে স্পিচ এবং আহ, এই কমিউনিকেশন পার্টটা ডেভেলপ করেনি। তার মধ্যে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার, যেমন রিপিটেটিভ বিহেভিয়ার্স এবং কিছু কম্প্যাটেবিলিটি ইস্যুস দেখা যায়। সেটা ভ্যাকসিনের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। বহু স্টাডি তারপরে এটা একদম নিশ্চিতভাবে প্রমাণ করেছে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে বললেন। কারণ এই প্রশ্নটা আমি কমনলি আজকাল অনেক প্যারেন্টস এর কাছ থেকেই শুনতে পারি, কিন্তু আপনি খুব সুন্দর লজিক্যালি বুঝিয়ে বললেন। আশা করি অন্যান্য অনেক প্যারেন্টসরা এই উত্তর পেয়ে গেল। এখানে আমি একজনের কমেন্টস দেখতে পাচ্ছি, একজন প্যারেন্টস এর। তাকে বলবো যে আপনি আমাদের আলোচনার সঙ্গে থাকুন, আর আমরা একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করছি। নিশ্চয়ই আমাদের যে দুজন এক্সপার্ট আজকে আছেন, সময় থাকলে আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা ওনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যে প্রশ্নটা, আমি ওই প্রশ্নটা চন্দন স্যারের কাছে যাচ্ছি আগে, এরপরে দীপ্তাংশু স্যারকেও বলবো এইটা নিয়ে একটু বলতে। কারণ এটা কিন্তু আমার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে হয়েছিল যে আমার মনে হয়েছিল ব্যাড প্যারেন্টিং এর জন্য হয়তো অটিজম হয়। এটা কিন্তু আমি অনেক দিন ধরে ভেবেছিলাম, কারণ আমি নিজে খুব একটা এরকম পরিবেশে বড় হইনি কি বাচ্চাদের, আমি হস্টেলে বড় হয়েছি অ্যাকচুয়ালি। তো আমি জানি না যে কোন বাচ্চা ঠিক সঠিক বয়সে বসতে শেখা, হাঁটতে শেখা, চলতে শেখা। তো আমার ওগুলো খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না। দাদাদের বাচ্চা বা দিদিদের বাচ্চা দেখে অনেক সময় অনেক বাবা মায়েরাই বড় হয়ে থাকেন, তো তাদের অভিজ্ঞতাটাও কাজ করে। আমার ক্ষেত্রে সেটা ছিল না বলে কিন্তু আমি অনেকদিন এই মিসকনসেপশনটায় ছিলাম যে আমার ব্যাড প্যারেন্টিং এর জন্যই বোধহয় আমার ছেলে অটিজম স্পেকট্রামে রয়েছে।
তো এই আলোচনাটা আমি প্রথমে চন্দন স্যারের কাছে যাচ্ছি, তারপরে দীপ্তাংশু স্যারের হুম। হ্যাঁ, এই জিনিসটা আমি যেরকম স্যার বললেন, যেহেতু অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তো এটা কিন্তু এটা জেনেটিক, থাউজেন্ডস অফ জিনস, আর এর ইনফ্লুয়েন্সে থাকে। এটা কোনো ব্যাড প্যারেন্টিং এর জন্য হয় না, এটা একটা ভ্রান্ত ধারণা বা মিথ এরকম ভাবে প্রচলিত হয়ে আছে যে হয়তো আমরা আমাদের ব্যাড প্যারেন্টিং এর জন্য এই ধরনের বাচ্চা এরকম হচ্ছে। এটা কিন্তু টোটালি একটা মিথ। মানে অ্যাজ লং অ্যাজ, কেননা এটা এটা আলাদা কজ, এর জন্য এটা অভিশাপ বা এটাকে ব্লেমিং করা বাবা মাকে অন্যান্য পরিবারের সদস্যদের থেকে। এটা অনেক সময় আমি শুনতে পাই, মা এসে কাঁদে আমার সামনে যে আমাকে পরিবার থেকে আমাকে সাপোর্ট করে না, বলে বলছে যে তোদের যেরকম ভাবে তোরা মানুষ করছিস, তোরা সময় দিসনি, এই ওই সেই, সেই জন্য আজকে তোর বাচ্চার এই অবস্থা। তো আপনি ডাইরেক্টলি এরকম ভাবেই বলে। তখন আমি বলি যে দেখুন, যে এই অ্যাওয়ারনেসটা সমাজে দরকার, যে এটা ব্যাড প্যারেন্টিং এর জন্য হয় না। এটা একটা সাধারণ বাচ্চা যেরকম ভাবে সৃষ্টি হয়, এও বাচ্চাও সেইভাবেই সৃষ্টি হয়েছে, সুতরাং এর ভিতরে কোনো পার্থক্য নেই। এটা জাস্ট নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এটা নিয়ে রিসার্চ চলছে, এটা এক্সাক্ট কজ এখনো কি সেটা সেরকম ভাবে জানিনি। জেনেটিক ইনফ্লুয়েন্স, থাউজেন্ডস অফ জিনস ইনভলভ রয়েছে, এইটুকুনি আমি বলতে পারি। ব্যাড প্যারেন্টিং এই ধরনের তো কিছু নয়। তবে প্যারেন্টস সবসময় যদি কোঅপারেটিভ হয় এবং যদি শুরুর থেকে আর্লি ডায়াগনোসিস করে দিতে পারে, কারণ আর্লি আইডেন্টিফিকেশনটা খুব জরুরি, আমি এটাই বলেছি। এর আগেও আমি বললাম ওই যে মাইলস্টোনটা, যেটা ক্রিটিক্যাল পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলে, যেটা 0 to 3 years এর ভিতরে যদি আর্লি আইডেন্টিফাইড করা যায় এবং তারপরে যদি থেরাপি এবং এই জিনিসগুলো স্টার্ট হয়, তাহলে অবভিয়াসলি ইমপ্রুভমেন্ট সম্ভব। কিন্তু ব্যাড প্যারেন্টিং এটা আমি অন্তত পারসেপশনে বিলিভ করি না, এরকম কোনো স্টাডিও কিন্তু নেই। সেভাবে আমি স্যারের কাছে যাচ্ছি, স্যার কি বলেন। আপনি একদম ঠিক বলেছেন। প্যারেন্টিং এর সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই এবং কোনো স্টাডি এ ধরনের ইন্ডিকেশন দেয়নি। অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তার মানে বাচ্চার মানসিক বিকাশ, বুদ্ধির বিকাশ, ব্রেনের বিকাশ যেভাবে হচ্ছে, গন্ডগোলটা সেখানে। সুতরাং এক্ষেত্রে আপনার প্যারেন্টিং তো পরে আসছে, ব্রেনটা তো তৈরি হচ্ছে তার আগে। ব্রেনের তৈরি হওয়ার সিস্টেমের মধ্যে গন্ডগোল, এবং যেমন বললেন যে বেশ কিছু জিনের এফেক্ট এর মধ্যে রয়েছে। সুতরাং আপনাদের রোলটা আসছে অনেক পরে, কিন্তু আপনাদের রোলটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যত তাড়াতাড়ি আপনারা এর লক্ষণগুলো চিনতে পারবেন, তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যাবে। মানে আমি যদি এইভাবে বলি যে জিনিসটা, অটিজম রোগটা হওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো অবদান নেই, কিন্তু এইটা আহ খারাপ জায়গায় না যেতে দেওয়া, এর মধ্যে আপনাদের প্রচন্ড অবদান অবশ্যই আছে। নিজেদের একদমই ব্লেম করবেন না, সতর্ক থাকুন। আপনি যত এই ব্যাপারে ওয়াকিবহাল হবেন, আপনি তত এই ব্যাপারে আপনার বাচ্চার আউটকাম আরো ভালোর দিকে নিতে পারবেন। আমি এক্ষেত্রে আরেকটা কথা বলবো। দেখুন, অ্যাওয়ারনেস এর রোল তো সবকিছুতেই রয়েছে, তাই না? আপনার বাচ্চা যদি ধরা যাক তার মধ্যে অটিজমের ফিচার্স দেখা যাচ্ছে, এমন অনেক মা বাবা রয়েছে যারা পেডিয়াট্রিশিয়ানের কাছে গেছে 1.5 বছর বয়সে, বলছে যে আমার বাচ্চা ঠিক কমিউনিকেট করছে না, আমার ঠিক লাগছে না। পেডিয়াট্রিশিয়ান ওটা উড়িয়ে দিয়েছে, না না কিছু না, এত তাড়াতাড়ি অটিজম ওরকম বোঝা যায় না, আপনারা চিন্তা করবেন না। কিন্তু এই জায়গাটা আমি বলবো, হয়তো হয়তো আপনার পেডিয়াট্রিশিয়ানের দিক থেকে অ্যাওয়ারনেস এর ঘাটতি। তারা ভাবছে যে না, এক্স্যাক্টলি এখনো তো স্ট্যান্ডার্ড স্কিল গুলো ফেলা যাচ্ছে না। কিন্তু স্ট্যান্ডার্ড স্কিলস গুলো ফেলা যাক না যাক, একজন মা বা একজন বাবা যদি এই ক্লুজ গুলো পিক আপ করতে পারে, এটা বেশি লাইকলি যে তারা ঠিক পিক আপ করছে রাদার দ্যান তারা ভুল পিক আপ করছে। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বাড়তি অ্যাড করব। অটিজম বাদে বাকি বাচ্চাদের ক্ষেত্রেও স্পিচ ডিলে হতে পারে, এবং সেক্ষেত্রে বাবা মায়ের ডাইরেক্টলি ব্যাড প্যারেন্টিং এর রোল থাকতে পারে। কেন? ধরুন আমি আমার বাচ্চাকে শান্ত রাখতে মোবাইল ধরিয়ে দিই, সে মোবাইল নিয়ে খুব শান্তভাবে ঘাঁটতে থাকে, কিন্তু মোবাইল এমন একটা ডিভাইস যেটা আমরা টু ওয়ে কমিউনিকেশন করি না। আমি কখনো মোবাইলের দিকে তাকিয়ে মোবাইলকে জিজ্ঞেস করি না, কি মোবাইল কেমন আছো? কোনোদিন করি না। তার মানে আমি একভাবে দেখে যাচ্ছি এবং আমি চুপ হয়ে যাচ্ছি, মানে আমি রেসপন্স দিতে শিখছি না। তার মানে আপনি যত ডিভাইসের দিকে দেবেন, টিভি, মোবাইল, তত বাচ্চাটা চুপ হয়ে যাবে, বাচ্চাটা কমিউনিকেশনের দিক থেকে গন্ডগোল ডেভেলপ করবে। এবং এক্ষেত্রে অটিজম বাদে যে কমিউনিকেশন গন্ডগোলটা হচ্ছে, তার মধ্যে অবশ্যই
ব্যাড প্যারেন্টিং বলবো না, আনঅ্যাওয়ার প্যারেন্টিং এর অবশ্যই রোল আছে। এই জায়গাটা আপনাদের রোল হচ্ছে বাচ্চার সাথে কমিউনিকেশন বাড়ানো, কনস্ট্যান্ট বাচ্চার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট কথায় ঠোঁটের পরিষ্কার মুভমেন্ট করে তাদের সাথে কথা বলা। যদি এই জিনিসটা আপনারা কন্টিনিউয়াস করেন, বাচ্চা অটোমেটিক্যালি রেসিপ্রোকেট করতে আহ, মানে কি বলবো, উৎসাহিত হচ্ছে, এবং বাচ্চার স্পিচ যদি ডিলেও থাকে বাচ্চার হুম, সেটা ডেভেলপ করে যাবে। তার মানে হুম, অটিজমের ক্ষেত্রে আপনাদের ডাইরেক্ট রোল নেই, আর্লি ডায়াগনোসিসে ডেফিনেট আছে, এবং নন অটিজম কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের রোল থাকতে পারে। সতর্ক হন। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব সুন্দর করে বললেন। স্যার, চন্দন স্যার, কি আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চান? তাহলে আপনিও একটু বলুন। হ্যাঁ হ্যাঁ আমি স্যারের সঙ্গে সম্পূর্ণরূপেই একমত যে অটিজম ছাড়া অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ যে কোনো ডিসঅর্ডার যেখানেই হয় সেখানে কিন্তু ইনএডিকুয়েট ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন একটা ফ্যাক্টর অ্যান্ড এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর। আমি যদি বাচ্চার সঙ্গে সময় না দিই, বাচ্চার সঙ্গে কথা না বলি, তাহলে অটোমেটিক্যালি রিসেপটিভ ল্যাঙ্গুয়েজও ডিলে আসবে, তার সঙ্গে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজও ডিলে আসবে। কেন, কমিউনিকেশন একটা নিডস এর উপরে চলে, ডিমান্ডস এর উপরে। আমি আমার পরিবারে কারোর সঙ্গে সেই ডিমান্ডটা তৈরি হচ্ছে না। মা চলে যাচ্ছে অফিসে, বাবা চলে যাচ্ছে অফিসে, আমি একটা আর্টিফিশিয়াল অবজেক্টের সঙ্গে সবসময় বিজি থাকছি। তো আমার কমিউনিকেশনের যদি ডিমান্ডই না তৈরি হয়, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ ম্যানিফেস্ট কেন করবে? অ্যাকর্ডিং টু চমস্কের থিওরি, আমাদের হিউম্যান ব্রেনকে আলাদা করে ল্যাঙ্গুয়েজ ট্রেন করতে হয় না, অটোমেটিক্যালি আমরা শিখি। দেখবেন যারা লেখাপড়া জানে না জানুক, কিন্তু কথা বলতে পারে। কিন্তু যদি আমরা সেটা কেন করি? এটা তো আমাদের কমিউনিকেশনের একটা মাধ্যম। কিন্তু আমি যদি বাচ্চাটাকে খালি মোবাইলে বিজি রাখি, কোনো টাইম দিই না, তাহলে ওর এই নিডটা, যেটা কমিউনিকেশনের নিড, যেটার জন্য ল্যাঙ্গুয়েজটা হিউম্যান ব্রেনের সৃষ্টি হচ্ছে, সেটাই তো আসবে না, ডেভেলপড হবে না। তাহলে অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজ ডিলে হবে। এইখানে কিন্তু প্যারেন্টস এর রোল রয়েছে। আমার বাচ্চা কথা বলছে না, কিন্তু বাচ্চাকে আমি সময় দিচ্ছি না, আর আমি এক্সপেক্ট করছি যে আমার বাচ্চা কথা বলবে, ডাকবে মা বলে, কিন্তু ওর সঙ্গে আমি ঠিকভাবে বলছি না, যেরকম ভাবে বলা উচিত চাইল্ড ডাইরেক্টেড স্পিচে, সুর করে করে প্রথমে ইডিওমর্ফ গুলো শেখানো উচিত, অ্যানিমেল সাউন্ডস, প, ব, ম, বাচ্চার চোখের দিকে তাকিয়ে গানের তালে। বাচ্চাকে সময় দেওয়াটা জরুরি। বাচ্চার সমস্ত চাহিদাগুলোকে সবসময় পূরণ করে দেওয়া, একটু কাঁদলো হাতের ভিতরে দিয়ে দিলাম, কোলে নিয়ে নিলাম, সেটা না করে দাও বলানো শেখানো, আয় আয় করে কাউকে ডাকা ডাকা শেখানো, পশু পাখির আওয়াজগুলোকে শেখানো, বাচ্চার সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে খেলা। আমি যদি দেখেন, যদি আমি সকল টিপিক্যাল চিলড্রেনকে, যদি আপনি, একটা স্টাডি হয়েছিল, বলেছে যদি মানে মানে একটা ঘরে জাস্ট আটকে রাখতে হবে জাস্ট 2-3 বছর, কোনো ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন হবে, সে কোনোদিন স্পিচ শিখতে পারবে না। কেননা আমরা ল্যাঙ্গুয়েজটা এনভায়রনমেন্ট থেকেই শিখি। এই কারণেই সকল দেখবেন যে যারা ট্রাইবাল যারা রয়েছে, যারা জঙ্গলে থাকে বা কিছু থাকে, তারা কিন্তু আমাদের এই হিউম্যান ল্যাঙ্গুয়েজের এতটা জায়গায় ইভলভলি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারে না। পারে না। পারে না, কারণ ওই অ্যাওয়ারনেসটা তো নেই। হুম, 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 তো আমাদের কমিউনিকেশনের নিডের উপরে কিন্তু এটা রয়েছে। আমি সারাদিন, বাবা মোবাইল দেখছে, মা মোবাইল দেখছে, বাচ্চা মোবাইল দেখছে। তো হুম, হুম। এই জায়গাটা কিন্তু আজকের যুগে একটা বড় ফ্যাক্টর, স্যার বললেন, তাই জন্য আমি এই কথাগুলো বললাম। না, তো এটা এটা খুব এটা জরুরি কথা। আমরা নিজে, আর বাচ্চা বলে না বাবা মাকে দেখেই শেখে। তো আমি যদি এক্সপেক্ট করি যে আমার বাচ্চাটা সারাদিন বসে আছে, আমি বাচ্চার সামনে সবসময় মোবাইল ঘাঁটছি, আর বাচ্চাকে আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি তুই মোবাইল ঘাঁটবি না, তাহলে কিন্তু বাচ্চা সেটা করবে না। ও তো হবে না। ফলো, রোল নিজেকে মডেল তো বাবা রোল মা। মডেলটা তৈরি করতে হবে, রোল প্লে হ্যাঁ, করে তো আগে বলছি ওর ভিতরে আমরা। এই ধারণাটা বাচ্চা বয়সেই থাকবে যে আমার বাবাই তো নিজেই তো দেখছে, তাহলে আমি কেন দেখবো না, কিউরিওসিটিটা আরো অবশ্যই। বাড়বে আর কি। হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখছি যে নর্মাল বাচ্চাদের মধ্যেও যেরকম দেখা যায়, সেরকম অটিজম স্পেকট্রামের বাচ্চাদের মধ্যেও দেখা যায়। মানে এটা আমি যখন ট্রেনিং নিচ্ছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে আপনি নিশ্চয়ই কখনো খাটে বসে খেয়ে বাচ্চাকে বলবেন না যে টেবিলে বসে খেতে। তো আজকে আপনাদের কথাগুলোর সঙ্গে সেটা একদমই মিল পেলাম। মানে নিজেকে আগে ঠিকঠাক মতন একটা সুন্দর রুটিন, মিনিমাম একটা সুন্দর লাইফস্টাইল নিজেরা মেনটেন করতে হবে, তাহলে গিয়ে আমি বাচ্চার জন্য সেই জায়গাটা তৈরি করতে পারবো। সেটা শুধু কথা বলার ক্ষেত্রেই নেই, বাকি আনুষাঙ্গিক যে সমস্ত আলোচনা আমাদের হচ্ছে আজকে সেটা। তো একজন প্রশ্ন আর কি, আমি দেখুন স্ক্রিনে রেখেছি, কস্তুরী দস্তিদার বলে, প্রিন্যাটাল স্টেজ কি ম্যাটার করে? দীপ্তাংশু স্যারকে বলবো এটা নিয়ে একটু কিছু বলতে। প্রিনেটাল স্টেজ অবশ্যই ম্যাটার করে, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে মেজারেবল ফর্মে নয়। আবার একই কথা বলছে যে অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। নিউরো ডেভেলপমেন্ট মানে কি? ব্রেন যখন ডেভেলপ করছে, ব্রেন কখন ডেভেলপ করে? আমাদের ভ্রূণ অবস্থায় একটা কোষ, সেখান থেকে এই গর্ভাবস্থায়
আমাদের এত বিলিয়ন কোষের একটা প্রায় 3 কেজির বাচ্চা ডেলিভার্ড হয়, তার মাঝখানে ব্রেনের ডেভেলপমেন্ট চলছে। মানে এই সময়টার মধ্যে ব্রেনের মধ্যে প্রভূত বিকাশ হচ্ছে। এই বিকাশটা যদি পর্যাপ্তভাবে না হয় এবং তার মধ্যে যদি গন্ডগোল থাকে, তখনই আলটিমেট সমস্যা। অটিজমের ক্ষেত্রে তার মানে ব্রেনের এই ডেভেলপমেন্টের সময় গন্ডগোল থাকে, সেটা আগে থেকে বোঝার কোনো উপায় নেই। যেভাবে এটা হচ্ছে আমরা এর ম্যানিফেস্টেশনটা দেখতে পাবো পোস্ট নেটাল লাইফে। কারণ প্রিনেটাল লাইফে তো বাচ্চা কথা বলে না, বাচ্চা অন্য আরেকজনের সাথে কমিউনিকেট করে না, জন্মের পর সেগুলো হয়। সুতরাং তার ম্যানিফেস্টেশনটা কিন্তু দেখা যাবে জন্মের পর, এবং যত বাচ্চার ডেভেলপমেন্ট এগোবে আমরা দেখতে পাবো তত। এমন নয় যে জন্মের আগে হয়েছে বলে আমি ডেফিনেট মার্কার্স পাবো। এটা যদি ব্রেনের একটা সেকশন করে সেখানে নিউরনের মধ্যে কানেকশনস কতটা সেটা দেখা হতো, বা যদি কোনো বাচ্চার সেই রকম যদি স্টেজে থাকে অটোপসি করে দেখা হয়, তার ক্ষেত্রে দেখা যাবে যে একটা নর্মাল বাচ্চার ক্ষেত্রে ব্রেনের যে ইন্টারকানেকশন যেভাবে ডেভেলপ করে, এদের ক্ষেত্রে সেইভাবে ডেভেলপ করেনি। সুতরাং প্রিনেটাল লাইফের অবশ্যই রোল রয়েছে। আপনি মিউটেড আছেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি কস্তুরী ম্যাডাম আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আমরা আবার আমাদের প্রশ্নের নিজেদের যেগুলো সিলেক্টেড ছিল সেগুলোর আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে অটিজম আরেকটা হচ্ছে গিয়ে শোনা যায়, মানে এটা আমাদের ফেস করতে হয় রাদার বলা ভালো, কি আমরা যখন সমাজে আমরা একে তো একটা মানে 3-3.5 বছরের স্টেজ চলে, তো যে যখন আমরা বুঝতে শুরু করছি যে আমাদের বাচ্চা একটু ডিফারেন্ট এবং পিছিয়ে পড়ছে অন্যান্য বাচ্চাদের তুলনায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু স্কুলে যাওয়া শুরু হয়, এবং অনেক সময় আমি ফেস করেছি নিজে যে এরকম আমাকে শুনতে হয়েছে যে আপনার বাচ্চার মধ্যে তো সমস্যা আছে। আমি বললাম হ্যাঁ, ওর অটিজম আছে। তখন আমি এটাও শুনেছি যে মানে অনেক পেরেন্টসরা আলোচনা করছে, আমি হয়তো বাচ্চাকে আনতে গেছি তখন ওখানে, যে তাহলে আপনার বাচ্চাকে স্কুল থেকে উইথড্র করে নিন, কারণ আমাদের বাচ্চার মধ্যেও তো এই জিনিসগুলো চলে আসবে তাহলে। মানে সংক্ষেপে বলতে গেলে যে অটিজম স্পেকট্রামের বাচ্চার সঙ্গে এনটি বাচ্চারা যদি মেশে তাহলে কি তাদেরও অটিজম হওয়ার চান্সেস থাকে? এটা আমি মানে অ্যাওয়ারনেস এর জন্য খুব ভালো একটা প্রশ্ন। কারণ প্রত্যেক বাবা মায়েরই ভীষণ কনসার্ন আপনার নিজেদের সন্তান নিয়ে, হওয়াটা খুবই স্বাভাবিক, এবং কেউই চায় না যে তাদের বাচ্চা এই স্পেকট্রামে আসুক। সুতরাং যারা এনটি ওয়ার্ল্ডের পেরেন্টস, তাদের মনের যে এই প্রশ্নটা, সেটা আপনাদের মতন লোকজনের মুখ থেকে যদি শোনে তাহলে মনে হয় অ্যাওয়ারনেসটা খুব তাড়াতাড়ি আসবে আমাদের সমাজে। স্যারকে বলছি তাই। প্রথম কথা হচ্ছে অটিজম ছোঁয়াচে নয়, একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চায় ছড়িয়ে পড়ে না। সুতরাং আপনাদের মানে মিনিমাম ভাবার চিন্তা নেই যে সাথে যদি একটা অটিজম বাচ্চা থাকে, সে যদি সাথে পড়তে থাকে, সেখানে কোনো সমস্যা আপনার বাচ্চার হবে। এই ধরনের বাচ্চা যদি আপনাদের সাথে স্কুলে পড়ে, তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাদের প্রতি সাপোর্টিভ হন। আপনার মিনিমাম ভাবার কারণ নেই যে আপনার বাচ্চাদের এর থেকে হতে পারে। তবে একটা কথা এক্ষেত্রে বাড়তি বলবো, যেটা যে কোনো বাচ্চার প্রতি অ্যাপ্লিকেবল। বাচ্চারা মিমিক করে। একটা বাচ্চা যা করছে, শুধু বাচ্চা নয়, মা মা বাবা চারিদিকে যে যা করছে তারা ওই জিনিসগুলো নকল করার চেষ্টা করতে পারে। আপনার বাচ্চা একটি অটিজম বাচ্চার সাথে ধরা যাক মিশেছে, সে ধরা যাক আহ ওর থেকে একটা বিহেভিয়ার নকল করে আপনাকে দেখাতে শুরু করলো। এই জায়গায় আপনি যদি ওটাকে পাত্তা দেন, যত আপনি ওটাকে ফোকাস করবেন, ওর কাছে কিন্তু ওটা আরো এমফেসাইজড হচ্ছে এবং ও ওই জিনিসটা আরো করতে চাইবে। যদি আপনি ওটাকে ইগনোর করেন, বাচ্চা একদিন দুদিন পর আবার ভুলে যাবে, কারণ ওর তো এটা ডিফল্ট ব্যাপার না। সুতরাং আপনার প্যানিক করার দরকার নেই, এই রে আমার বাচ্চা এরকম করছে, তাহলে কি আমার বাচ্চার অটিজম হয়ে গেল? না, একেবারেই না। আপনার কাছে কোনোভাবেই ছড়িয়ে পড়বে না। এটা এই প্রসঙ্গে আমি মানে অ্যাড করতে চাই আর কি, বাবা মা হিসেবে আমি এটা মানে ফিল করছি। মানে বাচ্চাদেরকে এই বাচ্চাদেরকে যদি যারা এনটি আমার ছেলের ক্লাসে পড়ে, যে ক্লাসেস গুলো, তাদেরকে আমি কি করে বোঝাচ্ছি, কারণ ওদের ছোট্ট শিশু মন, তো আমি যেভাবে ওদেরকে বোঝাচ্ছি
মানে সেটা টিচারও হতে পারে, বাড়িতে বাবা মাও হতে পারে, বা ওই অটিজম স্পেকট্রামের বাবা মাও হতে পারে। সবাই মিলে তাকে কিভাবে বোঝাচ্ছি সেটাও কিন্তু ম্যাটার করে স্যার। কারণ কি, আমি এটা দেখেছি আমার ছেলের ক্ষেত্রে, প্রচন্ড ভাবে ওই বাচ্চাগুলোই এত সুন্দরভাবে ওয়েল ট্রেন হয়ে গেছে, কি করে হয়েছে ভগবান জানে, ওরাই ওর সাপোর্ট সিস্টেম হয়ে এখন মানে স্কুলে ওকে সুন্দরভাবে ওকে সাপোর্ট করে। যেই যেই জায়গায় আমার ছেলের সেই সাপোর্ট গুলো দরকার। তো এটা আমার মনে হয়, হ্যাঁ, এটা আমার মনে হলো যে আমি এটা অবশ্যই। অ্যাড করি, কারণ এই পজিটিভ থিংটা আমি পেয়েছি। সুতরাং যেটা আমার ছেলের পথ চলাকে অনেক 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 সহজ করেছে, অনেক সহজ করেছে, এবং আমাকেও। আপনি একদম আপনি একদম ঠিক কথা বলেছেন, এবং এটা বাচ্চাদের ধরন। আজকে আমাদের মনের মধ্যে যা প্যাচ, আমার মনে যা রেস্ট্রিকশনস, বাচ্চাদের মনে সেটা থাকে না। বাচ্চারা খুব সহজে সবার সাথে মেশে, এবং হ্যাঁ, সেখানে যদি তারা বোঝে যে একজনের সাপোর্ট দরকার, তারা এক্স্যাক্টলি। মানে খুব মন থেকে সাপোর্টিভ হয়। সুতরাং ভীষণ। এই জায়গায় তারা অবশ্যই সেটা করবে। আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরা যাক হ্যাঁ স্যার, আজকে বলুন। আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। আজকে যদি নিতান্তই আমি সিবলিং রাইভালরির কনসেপ্টটায় না যাই, যদি একটা বাই ডিফল্ট একটা বাচ্চা থাকে, একটা অন্যান্য বাচ্চা কিন্তু তার প্রতি খুব সাপোর্টিভ হয়, খুব সাপোর্টিভ, এবং সেই বাচ্চাটাকে সাপোর্ট করার চেষ্টা করে। একইভাবে একটা অটিজমের বাচ্চা যদি দেখা যায় ক্লাসে কিছু করতে পারছে না, এবং এই জায়গাটা যদি এই বাচ্চাগুলোর কাছে কমিউনিকেটেড হয়, তারা কিন্তু উল্টে এগিয়ে আসবে একে সাপোর্ট করতে। সুতরাং আপনাদের দিক থেকে এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই, বরং এটা খুব ভালো কথা। আপনি একদম ঠিক কথা বলেছেন। আহ, আসলে নিজের জীবন অভিজ্ঞতায় আমি বুঝতে পারি, কারণ আমার ছেলের ডেভেলপমেন্টের জন্য আমি মনে করি যে ওর স্কুলের যারা ওর পিয়ার্স রয়েছে, ক্লাসমেটসরা রয়েছে, তাদের অবদান, টিচারের অবদান অবশ্যই রয়েছে। সুতরাং আমরা এইভাবেই হয়তো এগিয়ে চলতে পারবো। আহ, এবারে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। অটিজম হলেই কি বিশেষ প্রতিভা থাকবে? কারণ আমরা সাধারণত যখন অটিজম মানে ওয়ার্ডটা শুনি, তখনই কিছু কিছু বিজ্ঞানী বা কিছু কিছু রোল মডেল আমাদের মাইন্ডসেটে প্লে করে। তো সেইখানে দাঁড়িয়ে এই প্রশ্নটার সম্মুখীন কম বেশি হতে হয় যে তাহলে তো আপনার বাচ্চা অটিজম আছে, মানে তো ও এবার এটা মানে একটা কিছু করবে আর কি। সেই ধারণাটা রাখাটা অ্যাজ আ প্যারেন্ট কতটা জরুরি এবং সঠিক আমি কিনা? আমি এই জায়গাটা অন্য একটা কনসেপ্ট দিয়ে আগে বোঝানোর চেষ্টা করব। আমরা যখন একটা কাজ করি, আমাদের ব্রেনের আলাদা আলাদা এরিয়া আলাদা আলাদা কাজ করে, এবং আমরা যখন একটা আউটপুট দিচ্ছি, সেটা কিন্তু একটা কম্পোজিট আউটপুট। মানে আমি যদি কথা বলতে যাই, প্রথম কথা হচ্ছে আপনি কি বলছেন আমি শুনবো, তার মানে আমার কান এবং সেটা রিলেটেড যে অডিটরি জায়গাটা রয়েছে ব্রেনের, সেই জায়গাটা অ্যাক্টিভেটেড হবে। আবার সেখান থেকে এই যে বক্তব্যগুলো, স্পিচের যে কম্পোনেন্ট গুলো, সেগুলো আইডেন্টিফাই করা আলাদা ব্রেনের এরিয়া। আবার এই যে স্পিচ, আমি কথা বলছি, ভোকাবুলারি, সেগুলো হয়তো আরেকটা জায়গায় রাখা আছে। আবার এই যে আমি কথা বলছি, সেটার জন্য যে অর্থ, মানে আমি যা শুনলাম সেটার যে অর্থ বুঝলাম, সেটার সাপেক্ষে একটা বক্তব্য তৈরি করতে হবে, সেটা আবার ব্রেনের আলাদা একটা এরিয়া করবে। আবার যা বক্তব্য তৈরি হলো, ডেলিভার করতে আমার এই মাসেল গুলোকে ব্যবহার করে ডেলিভার করতে হবে। সুতরাং এতগুলো স্টেজ রয়েছে, ব্রেনের এতগুলো এরিয়া ইন্টার কমিউনিকেট করতে পারবে ঠিক করে, তবে আপনি কথা বলতে পারবেন। কিন্তু এমন অনেক ফাংশন আছে যেগুলো অত এরিয়ার মধ্যে কমিউনিকেশন দরকার পড়বে না। ধরা যাক একটা বাচ্চার ম্যাথামেটিক্যাল প্রসেসিং ক্যাপাসিটি বেশি, সেটা যে কোনো বাচ্চার হতে পারে, কিন্তু একটা অটিজমের বাচ্চার ক্ষেত্রে এই ফিচারটা যদি থাকে, তাহলে তার এই লিমিটেশন ওই ক্ষেত্রে প্রবলেম করছে না। তার মানে সে কিন্তু খুব ভালো ম্যাথামেটিক্যাল আউটপুট হয়তো দিতে পারতে পারে, প্রোভাইডেড তার এই ক্যাপাসিটিটা আছে। এবং একইভাবে আরো যে জিনিসগুলো, ধরা যাক ভিজুয়াল মেমোরি, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আহ, আমাদের আরো কতগুলো জিনিস আছে, যেমন আমরা যে শুনছি সেটার মধ্যে প্যাটার্ন বোঝা, মিউজিক্যাল একটা সেন্স, এই জিনিসগুলো অটিজমের বাচ্চাদের মধ্যে স্ট্রং থাকতে পারে, কিন্তু স্ট্রং থাকবে এরকম কোনো কথা নেই। সবার এক নয়,
অটিজমকে স্পেকট্রাম বলা হয় কারণ এর মধ্যে এক একটা বাচ্চার প্রেজেন্টেশন এক এক রকম হতে পারে। প্রত্যেকটা বাচ্চা আলাদা, তার ক্ষেত্রে সমস্যার শুধু সমস্যা না, তার স্ট্রেংথ উইকনেস কম্বিনেশনটা আলাদা। যেমন এই স্ট্রেংথ থাকতে পারে তেমনি উইকনেস থাকতে পারে। তার মানে তার কম্বাইন্ড ব্রেন আউটপুট যেমন সুপিরিয়র হতে পারে তেমন ইনফিরিয়রও হতে পারে। মানে এই বাচ্চাটা হয়তো বুদ্ধির বিকাশের দিক থেকে পিছিয়ে রয়েছে, সুতরাং সে উল্টে আর পাঁচটা বাচ্চা যা পারছে পারছে না এমনও হতে পারে। তার মানে আপনার বাচ্চা তার কি স্ট্রেংথ আইডেন্টিফাই করতে হবে, সেটাকে পোটেনশিয়েট করতে হবে। এমন নয় যে বাই ডিফল্ট সেটা থাকবে। কিন্তু যদি কোনো বাচ্চার মধ্যে কোনো একটা দিক দেখা যায়, ধরা যাক আপনার বাচ্চা খুব সুন্দর আঁকছে, অটিজম রয়েছে কিন্তু খুব সুন্দর আঁকছে, তাকে সেই দিকটা বিকাশ হতে দিন। তার যে স্ট্রেংথ সেগুলোকে ক্যাপিটালাইজ করুন, তার উইকনেস গুলোকে কিভাবে সাপোর্ট করা যায় সেটা দেখুন। আপনার বাচ্চা বাই ডিফল্ট আইনস্টাইন হবে কারণ আইনস্টাইনের হয়তো কিছু অটিস্টিক ফিচার্স ছিল, এরকম নয়। তার মানসিক বিকাশ আপনাকে সাপোর্ট করতে হবে। বাই ডিফল্ট যে সেটা সবার থেকে এগিয়ে ধরে নেওয়ার কারণ নেই। অ্যাট দ্য সেম টাইম অনেক সময় দেখা যায় যে এই ধরনের বাচ্চার মানসিক বিকাশ অন্য বাকি বাচ্চার থেকে এগিয়ে, এটুকু অবশ্যই বলা যেতে পারে। থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে বললেন। কারণ অনেকেই এটার সঙ্গে মানে অ্যাসোসিয়েশন সেট করে নেয়। আহ, নতুন মায়েদের ক্ষেত্রে বা নতুন পেরেন্টসদের ক্ষেত্রে এটা খুব ইনফরমেটিভ। এখানে আমি আরেকজনের কমেন্ট দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ শাজমুন নাহার ম্যাম, আপনি ইংল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু আপনার কোয়েশ্চেনটা আমরা এখানে রাখছি, এখানে থাকবে কমেন্ট সেকশনে। স্যার যখন সময় পাবেন অবশ্যই অ্যাড্রেস করবেন। এখন আজকে আমাদের একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা হচ্ছে, আপনি সঙ্গে থাকুন এবং সেই টপিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের জানান, আমরা নিশ্চয়ই এখানে তুলে ধরবো। এবং আপনার কোয়েশ্চেনটাকে আমি বলছি না যে মানে ইগনোর করবে, নিশ্চয়ই আমাদের রাইস টিমের পক্ষ থেকে কেউ না কেউ এটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঙ্গে থাকুন প্লিজ। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে অটিজম থাকলে কি ইমোশনস থাকে না? চন্দন স্যার এবার একটু বলুন, তারপরে আমি দীপ্তাংশু স্যারের কাছে আসছি। না, এইটা না, যে অটিজম থাকলে ইমোশন থাকে না এরকম নয়। ইমোশন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভিতরেই রয়েছে, এবং এই ফিলিংস ইমোশন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের ভিতরে যারা রয়েছে তাদের প্রত্যেকের ভিতরেই রয়েছে, এবং কারোর কারোর ভিতরে খুব বেশি পরিমাণ রয়েছে, এইটুকুনি বলতে পারি। অনেকের ভিতরে হয়তো এটা ধারণা থাকে যে ওরা ফল ইন লাভ হয় না, মানে ওরা কারোর ভালোবাসা গ্রহণ করে না। আচ্ছা, নির্বাক হওয়া মানে যে সে সবকিছু কথার মাধ্যমে বুঝবে তা নয়। অনেক সময় অনুভূতি দিয়েও সবাই সবকিছু বুঝতে পারে। তো সেটা প্রকাশ করার বিভিন্ন মাধ্যম হতে পারে। কেউ হয়তো অন্যভাবে প্রকাশ করে সেই ইমোশনটাকে, কেউ হয়তো আমরা একটা অন্যরকম ভাবে প্রকাশ করতে পারি। তো আমার ইমোশনের প্রকাশ বা আপনার ইমোশনের প্রকাশ দুটো ভিন্ন রূপ হতে পারে, সেটা আলাদা হতে পারে। কেউ রেগে যায় বেশি, কেউ হয়তো কম রেগে যায়। এটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল ব্যাপার, এবং এটা মনস্তাত্ত্বিক কারণ রয়েছে এর ভিতরে। তবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে যাদের ভিতরে, তাদের ভিতরে একই পরিমাণ ফিলিংস রয়েছে, তারা একই পরিমাণ ভালোবাসা গ্রহণ করে। তারা ফিলিংস এর যে প্রকাশের মাধ্যম হয়তো হয়তো যেভাবে আমরা প্রকাশ করি সেটা একটু ডিফারেন্ট হতে পারে। রেগে যেতে পারে, হয়তো স্ট্রেস বার্ন তাড়াতাড়ি হয়ে যেতে পারে, হাইপার অ্যাক্টিভিটি হয়ে যেতে পারে কারোর কারোর যদি কম্পোনেন্ট থাকে। কথা যদি না বলতে পারে সেক্ষেত্রে একটু বিহেভিয়ারাল প্রবলেম আসতে পারে। সো সেইটা তো তার ডিসঅর্ডার অ্যাসোসিয়েশন, তার ইমোশন রয়েছে বলেই অ্যাসোসিয়েশন রয়েছে, কিন্তু এর মানে এই নয় যে তাদের ভিতরে ভালোবাসা নেই, তারা ভালোবাসা বোঝে না, তাদের ভিতরে ফিলিংস নেই, তা না। তাদের ভিতরে রয়েছে, এটা আমার একদমই মানে আমি এটা নিজেও ফিল করি আমি যখন থেরাপি দিই। তো স্যারের হ্যাঁ, কাছে চলে যাব, স্যার কি বলেন একটু আমি শুনবো। এক্ষেত্রে অন্যভাবে আবার একটুখানি বোঝানোর চেষ্টা করব। ধরা যাক আপনি একজনের প্রতি আহ মানে আপনার কোনো একটা ফিলিং ডেভেলপ করেছে কিন্তু আপনি তাকে বলতে পারছেন না। আপনি তাকে বলতে পারছেন না বলেই আপনার মনে কি কোনো ফিলিং আসেনি? এমন নয়। তার মানে আপনার মধ্যে যে ফিলিংটা এসেছে তার জন্য সেটা বাস্তব। আপনি শুধু সেটা এক্সপ্রেস করতে পারছেন না কোনো কারণে। আপনি যে এক্সপ্রেস করতে পারছেন না, এটা আপনার কাছে ফ্রাস্ট্রেটিং হতে পারে। এবং অপরজন যেহেতু এই ব্যাপারটা বুঝতেই পারলো না, সে মনে করবে না আপনার কোনো ফিলিং আছে। এখানেও ব্যাপারটা একই রকম। অটিজমের
যারা তাদের ফিলিং এ কোনো ঘাটতি নেই, তারা আর 5 জনের মতোই সবকিছু নর্মাল ফিল করছে, কিন্তু তাদের ফিলিংটা বোঝানোর ক্ষমতা তারা রাখে না। সেই জন্য আমরা মনে করতে পারি যে আসলে তাদের কোনো ফিলিং নেই। এটা আসলে ঠিক নয়। এই জায়গাটা আমি আরেকটা কনসেপ্ট বলবো। আপনি হাসলেন, কেন হাসলেন? খুশি হয়ে হাসলেন। আপনি হাসলেন, কেন হাসলেন? আপনি শ্লেষের সাথে হাসলেন। আপনি হাসলেন, দুঃখে হাসলেন। তার মানে দেখুন, এই যে হাসি একটা জিনিস আপনার আলাদা আলাদা অর্থ দিতে পারে। একটা অটিজমের বাচ্চা অত কিছু বুঝতে পারবে না। আপনি হাসলেন কেন, এমনকি হাসি মানে এ খুশি হয়েছে, এটা সেটুকু পর্যন্ত না বুঝতে পারতে পারে। আপনি যদি তাকে বলে দেন যে আমি খুব খুশি হয়েছি, সে কিন্তু আপনার খুশিটা রিফ্লেক্ট করবে এবং সে খুব খুশি হবে। কিন্তু আপনার হাসি দেখে সে বুঝে নেবে যে আপনি খুশি হয়েছেন, এই ক্ষমতাটা তাদের মধ্যে না থাকতে পারে। ওই যে বললাম যে ব্রেনের আলাদা আলাদা এরিয়ার মধ্যে কমিউনিকেশন এবং একটা কম্বাইন্ড আউটপুট, সেখানে এদের গন্ডগোল। তার মানে আপনার হাসি, এটা প্রসেস করা এক জিনিস, তার অর্থ প্রসেস করা আরেক জিনিস। দুটো জায়গার যে অ্যাসোসিয়েশন দিয়ে আউটপুট দিতে হলো, এরা ঝাড় খাওয়ার জায়গায় চলে আসছে। কিন্তু এদের সেখানে ফিলিং এর পার্টটা কিন্তু ঘাটতি নেই। আজকে আপনি দুঃখ পেয়েছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনার ব্যথা হয়েছে, আপনি যদি এটা এদের কাছে কমিউনিকেট করে দেন, এরা কিন্তু আপনার জন্য মানে প্রচন্ড ভাবে কনসার্ন হয়ে যাবে। কি করব, কি করব, কিভাবে রিলিফ করব। কিন্তু আপনি যদি আপনার এক্সপ্রেশন থেকে বুঝে নিতে বলেন আমার লেগেছে দেখতে পাচ্ছে না, না, ও দেখে বুঝে নেবে, এটা ওর ক্ষমতা নেই। তার মানে আপনার জায়গাটা যদি ওর কাছে একবার কমিউনিকেটেড হয়, ও কিন্তু একদম নর্মাল একটা বাচ্চা যেভাবে প্রসেস করবে, এ সেইভাবেই প্রসেস করবে। এদের ফিলিং আছে, এদের নিজস্ব ফিলিং আর 5টা বাচ্চার মতোই বাস্তব। বড় হয়ে গেলেও সেটা একইভাবে অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো এখানে এই ক্ষেত্রে তার মানে আমাদের থেরাপি শরণাপন্ন হয়ে ওদেরকে এই জায়গাগুলোকে এক্সিকিউট করতে শেখাতে হবে আর কি। আহ, সব জায়গাগুলোই রয়েছে, কিন্তু সেই জায়গাগুলোকে সঠিকভাবে আলোকপাত করে ওদেরকে আউটকামটা আমাদের বের করার মতন জায়গায় নিয়ে আসতে হবে। স্যার, এটা আমার একদমই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আরেকটা আমি প্রশ্ন আপনার কাছে রাখছি। সেটা হচ্ছে, আমি যখন শুরুর দিকে দিল্লিতে একটা ক্লিনিকে অঙ্কুশকে নিয়ে গেছিলাম, সেই ক্ষেত্রে তখন একজন অ্যাসেসমেন্ট করার জন্য অনেকগুলো প্রশ্নের মধ্যে আমাদের আমাদের চলতে হয়েছিল। তার মধ্যে ওনার একটা প্রশ্ন ছিল যে আপনাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো যাই হোক, ওনার প্রশ্নটার করার কারণটা ছিল এই যে যদি কিনা মানে বাবা মার মধ্যে খুব ভালো মানে আমার খুব এতদিন এত বছর বাদেও প্রশ্নটা মনে রয়েছে এই কারণে, কারণ আমার খুব অড লেগেছিল। আমি আপনার কাছে উত্তরটা জানতে চাইছি, কারণ আমি একজন খুবই সাধারণ মানুষ, সাধারণ মা। এই উত্তরগুলো আমার কাছে ঠিক জানা নেই। বলেছিলেন যে আমাদের মধ্যে যদি কিনা খুব ভালো বন্ডিং বা ভালো এফেকশন আমরা যদি রাখি একজন আরেকজনের প্রতি, আমাদের পার্টনারের প্রতি, তাহলে যেই বাচ্চা আসবে সেই বাচ্চার মধ্যে অটিজম হওয়ার প্রবণতা থাকবে। এটা আমার একটু খুব অদ্ভুত লেগেছিল। তো সেই দিক থেকে আমি চাইছি আলোকপাত করার, কারণ কি হয়তো কোনোভাবেই উনি এখানে এই আলোচনায় আসবেন না, কিন্তু তবুও উত্তরটা জানলে আমার মনে একটা প্রশান্তি হবে। না, একেবারেই এরকম নয়। বরং এক্ষেত্রে পরিষ্কার বুঝতে হবে, আহ, যদি বাবা মায়ের মধ্যে ভালো রিলেশন থাকে, যদি দুজনের মনের মধ্যে শান্তি থাকে, অটিজম আলা বাচ্চা কেন, যে কোনো বাচ্চার ক্ষেত্রে এই যে মেন্টাল সোলেস, এটা কিন্তু বাচ্চার বিকাশে খুব পজিটিভ এফেক্ট ফেলবে এবং বাচ্চার বিকাশে এটা খুব, যে কোনো বাচ্চার ক্ষেত্রে পজিটিভ এফেক্ট রাখে। ইন কম্পারিজন, যদি একটা প্যারেন্টের জীবনে টার্মোয়েল চলতে থাকে, শুধু আহ, মানে ওনার স্পাউসের তরফ থেকেই না, চারিদিক থেকে সে যদি অ্যাবিউজের শিকার হয় এবং নানান ভাবে তাকে হ্যারাসমেন্ট, প্রেশার, স্ট্রেস ফেস করতে হয়, তার নিজের মধ্যে মানসিক অবসাদ আসতে পারে। এবং এই যে নিউরোকেমিক্যালস এর ফ্লো, তার মধ্যে যে গন্ডগোল, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাকে এফেক্ট করতে পারে।
তবে এটার অটিজমের সাথে কোনো সম্পর্ক নেই। এটা ইন জেনারেল যে কোনো বাচ্চার ক্ষেত্রে, শুধু প্রিনেটাল নয়, পোস্টনেটালও একইভাবে অ্যাপ্লিকেবল। কারণ যার ক্ষেত্রে এই ম্যারাইটাল ডিসকর্ড রয়েছে, যার ক্ষেত্রে এই স্ট্রেসেস গুলো রয়েছে, দেখা যাবে যে বাচ্চা বড় হতে গিয়ে এই ফ্যাক্টর গুলোতে এক্সপোজড হবে, এবং এই ফ্যাক্টর গুলোতে এক্সপোজড হলে তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও নানান রকম মেন্টাল স্ট্রেসেস কাজ করে, এবং তাদের মানসিক বিকাশে ঘাটতি আসতে পারে। কিন্তু ভালো রিলেশন থাকার জন্য, লাভ ম্যারেজের জন্য এরকম কোনো মানে মিনিমাম ভাবার কারণ নেই যে অটিজম হতে পারে। এর সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই। স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আরেকটা স্টেপে বলছি যে চলে যাচ্ছি, আলোচনাটাকে রাখছি। অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, এরপরে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে লড়াই করতে নামলাম, এবং বিভিন্ন জায়গায়, যেরকম আমি একটা ক্লিনিক থেকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনে থাকি এবং বুঝতে পারি না যে কোনটা আমার বাচ্চার জন্য গ্রহণযোগ্য এবং কোনটা নয়। এখন হচ্ছে আলোচনাটা ঠিক ওই স্টেজে যাচ্ছি, সেটা হচ্ছে একটা খুব প্রচলিত একটা কথা আছে, সেটা হচ্ছে যে গ্লুটেন ফ্রি ডায়েট, জিএফসিএফ ডায়েট, সেটা অটিজমের ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য এবং গ্রহণযোগ্য নয়, আমি দুজনের কাছেই এই আলোচনাটা তুলে ধরতে চাইছি। প্রথমে চন্দন স্যার বলুক, তারপরে দীপ্তাংশু স্যারের কাছে আসছি। তো এই জিএফসিএফ ডায়েট নিয়ে তো যে ব্যাপারটা রয়েছে, তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিস আগে ছিল, যে অনেকে মনে করেন যে গ্লুটিন ফ্রি ডায়েট অ্যান্ড ক্যাসিন ফ্রি ডায়েট যদি হয়, তাহলে ওদের হাইপার অ্যাক্টিভিটি ওদের কমে, ওদের যে গাট রিলেটেড যে প্রবলেমস গুলো থাকে সেই থেকে নিউরোলজিক্যাল প্রবলেম বাড়ে, এরকম অনেক কনসেপ্ট রয়েছে। এবং এশিয়ান কান্ট্রিজে গ্লুটিন ফ্রি ক্যাসিন ফ্রি ডায়েট, বিশেষত আমাদের ইন্ডিয়াতেও বাংলাদেশেও প্রচুর মানে প্রচলিত তত্ত্ব রয়েছে, এটা নাকি খুব হেল্পফুল। তো এটা একটা ধারণা চলে আসছিল। কিন্তু মডার্ন স্টাডিজ, যেটা আপডেটেড স্টাডিজ, যেটা এখন বলছে যে, এবং ইভেন কি অটিজম সায়েন্স ফাউন্ডেশনও বলছে যে দেয়ার ইজ নো রোল অফ গ্লুটিন ফ্রি অ্যান্ড ক্যাসিন ফ্রি ডায়েট চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। উল্টে ওরা আবার বলছে যদি বাচ্চাকে ছোটবেলায় যদি মিল্ক না খাওয়ানো হয়, তার বদলে যে তার প্রভাবে, যেটা মিল্ক না হলে যদি প্রোটিন না পায় অ্যাডিকুয়েট পরিমাণে, তো অবশ্যই হাড়ে প্রবলেম হবে, বিকাশে প্রবলেম হবে, অস্টিওপোরোসিস, এই ধরনের জিনিসগুলো আর্লি এসে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আসছে জিএফসিএফ ডায়েটে। তো আমি একটা রিসার্চের কথা বলছি না, আমার কাছে, আমি এর আগেও আমাদের গ্রুপেও লিঙ্ক গুলো শেয়ার করেছিলাম। পরপর পরপর অনেকগুলো রিসার্চ বলেছে যে এইতে কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে সেরকম ভাবে হেল্প করে না। যদিও এটা নিয়ে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু এর কোনো এভিডেন্স বেসড নেই। মানে আমাকে তো একজন বাচ্চা হয়তো বললো যে আমার জিএফসিএফ ডায়েট খেয়ে না আমার খুব ভালো হয়েছে। সেটা কিসের জন্য ভালো হয়েছে, আমার আদৌ জিএফসিএফ ডায়েট খেয়ে ভালো হয়েছে, না থেরাপি হয়েছে, না এমনিই ভালো হয়েছে, ওই আংটি পরার মতন ব্যাপারটা হয়ে যায়। যে আংটি পরলাম, আমার মনে হচ্ছে তো ভালো হয়েছে, তো ওইটাই আমি মানতে থাকলাম। তো এর কোনো এভিডেন্স বেস নেই। মানে আমাকে তো একটা কেস স্টাডি করতে গেলে এভিডেন্স লাগবে, যে এর উপরে বেস করে আমি বলতে পারবো যে বিএফ সিএফ ডায়েট মানে এর জন্য রয়েছে। তো আমি যতদূর জানি এর কোনো এভিডেন্স বেস নেই। আমি স্যারের কাছে যাব, স্যার যদি বিষয়টা আর একটু ভালো করে বলেন। একদম ঠিক বলেছেন। আমি এই জায়গাটা এভিডেন্স বেসের ব্যাপারটা একটু বোঝাই। আজকে মায়া সভ্যতা এক্সিস্ট করে না। মায়া সভ্যতায় যারা ছিল তারা মনে করত যে মানুষের রক্তের সাপেক্ষে আহ এই সূর্য ঘোরে পৃথিবীর চারিদিকে, বা পৃথিবী যদি ঘোরেও আমি ধরি, মোট কথা এই যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তারা সেটা মনে করত। এটার কিভাবে ঘটছে, এই সাইকেলটা নাকি মানুষের রক্তের এতে চলছে, এবং সেক্ষেত্রে তারা কন্টিনিউয়াস বলি দিয়ে যেত যাতে এই সাইকেলটা না থামে। তারা মনে করেছে যে এই জিনিসটার কারণ হচ্ছে, এর ফিউয়েল হচ্ছে মানুষের রক্ত। তারা কি ঠিক ভেবেছে? কিভাবে বুঝবো? তাহলে আমাদের এই ধারণাগুলোকে ডিবায়াসিং করতে হবে, এবং আমাদের খুব সন্তর্পণে সাইন্টিফিক রিগারের সাথে মিলিয়ে দেখতে হবে যে এই জিনিসগুলোর সত্যি এভিডেন্স বেস আছে কিনা। মানে আজকে যা আমরা মনে করি সেটাই বাস্তব হবে এমন কোনো কথা নেই। এক সময়
লোককে ভাবতো যে যখন উপরে আহ, মানে কেউ একজন রুষ্ট হয়ে যায় তখন সে বিদ্যুৎ চমকায়। আজকে আমরা জানি যে এমন ব্যাপার নয়, অন্য কারণে, যার সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সেই কারণে এই বিদ্যুৎ চমকায়। কিভাবে? আমরা একদম প্রপার সাইন্টিফিক কারণ তার জানি। যদি আমার সাইন্টিফিক কারণ না জানা থাকে, তাহলেও আমায় স্টেপ বাই স্টেপ সাইন্টিফিক ডেটা আমায় আ- মানে কোনটা ঠিক কোনটা ঠিক না থেকে আলাদা করতে হবে। এবং তার জন্য বেসিক জিনিসটা হচ্ছে এভিডেন্স বেস। এভিডেন্স বেস মানে কি? আজকে আমি আপনাকে একটা ওষুধ দিলাম, আপনি ভালো হয়ে গেলেন, খুব ভালো কথা। তাহলে আমি বলতে পারি যে এভিডেন্স রয়েছে যে এই ওষুধটা কাজ করে। আজকে আপনার ঠান্ডা লাগলো, আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিলাম, 5 দিনের মধ্যে আপনি সেরে উঠলেন, খুব ভালো। তাহলে একদম এভিডেন্সে কোথায় অসুবিধা আছে যে আপনার ঠান্ডার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে? মজার কথা হচ্ছে, আমি যদি দুটো আইডেন্টিক্যাল গ্রুপ নিই, যাদের ক্ষেত্রে একজনকে আমি অ্যান্টিবায়োটিক দিলাম আরেকজনকে অ্যান্টিবায়োটিক দিলাম না, দেখা গেল যে উভয় গ্রুপের মধ্যেই 5 দিনের মধ্যেই সারছে। তাহলে কিন্তু আমি বুঝলাম যে এই যে ইন্টারভেনশনটা আমি করছিলাম, এই ইন্টারভেনশনটার কোনো ভিত্তি নেই, আসলে এটা কাজ করে না। আজকে তার আমি যাই ভাবছি, ধরা যাক জিএফসিএফ ডায়েট দিচ্ছে, জিএফসিএফ ডায়েট লোকে দেওয়ার তাদের ধারণা কি? গ্লুটেন একটা প্রোটিন, যেটা উইটে থাকে, উইট রিলেটেড ফ্যামিলি যে জিনিসগুলো সেগুলোর মধ্যে থাকে। আজকে উইটে এই পার্টিকুলার প্রোটিনে অনেকের অ্যালার্জি আছে, এবং সেটার জন্য বডিতে কিছু ইমিউনোলজিক্যাল রিয়াকশন দেখা যায়। মনে করা হয় যে অটিজমের ক্ষেত্রেও এই যে ব্রেনের সেলগুলোর মধ্যে কানেকশন হচ্ছে না, বা হলেও সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার মধ্যে কিছু ইমিউনোলজিক্যাল কারণ থাকতে পারে। তাহলে ইমিউনোলজিক্যাল একটা রোগ, যেমন এই সিলিয়াক ডিজিজ, যেটার মধ্যে এই গ্লুটেনের রোল রয়েছে, আহ, সেটাকে ধরে নেওয়া যায়। কিন্তু আমি কি বোঝালাম? এই ধরে নেওয়া আর সাইন্টিফিক রিগার্ড দিয়ে ওটাকে এক্সক্লুড করা, দুটো কিন্তু একেবারে আলাদা ব্যাপার। দেখা গেছে যে এই যে গ্লুটেন ফ্রি ডায়েট, এটাতে কাজ করছে বা ইমপ্রুভমেন্ট হচ্ছে বা অবনতি হচ্ছে না, এই ধরনের কোনো এভিডেন্স আছে কিনা? দেখা যাচ্ছে যে এরকম কোনো এভিডেন্সই আমরা পাচ্ছি না। সুতরাং করার কোনো কারণ নেই যে গ্লুটেন ফ্রি ডায়েট দিলে সুবিধা হবে। কেজিন ফ্রির ব্যাপারটা কি? আমি জিএফ পার্টটা বললাম, সিএফ, কেজিন ফ্রি। দুধের মধ্যে কেজিন বলে একটা প্রোটিন থাকে। মূলত কাউ মিল্ক প্রোটিনের মধ্যে কেজিনের অংশটা বেশি থাকে, হিউম্যান মিল্কের মধ্যে ওয়ে পার্টটা বেশি থাকে। এই কেজিনেও দেখা যাচ্ছে যে কিছু কিছু লোকের রিয়াকশন রয়েছে। কিরকম? অনেকের দেখবেন যে কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি রয়েছে, তার তার ক্ষেত্রে, এক্সক্লুসিভ তার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে। সমস্যা তো এমনিতেই বুঝতে পারছেন, তাহলে সেই ক্ষেত্রে লিমিটেশনটা আসতে পারে। একইভাবে গ্লুটেনে যার সমস্যা রয়েছে তার ক্ষেত্রে। কিন্তু বাই ডিফল্ট ধরে নেওয়ার কারণ নেই যে গ্লুটেন ফ্রি বা কেজিন ফ্রি ডায়েট দিলে এই বাচ্চাগুলোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। সুতরাং আমি যে সামারিটা বোঝানোর চেষ্টা করছি, যে কোনো ট্রিটমেন্ট আগে আপনাকে ভাবতে হবে যে এটা কাজ করে, এটার সাপেক্ষে এভিডেন্স আছে কিনা। আজকে এই করোনার দিন চলছে, করোনার ক্ষেত্রে ভ্যাকসিন একটা তো চালিয়ে দেওয়াই যেত। এই নাও একটা ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা দিলে করোনা সারবে, কেউ একটা বলে দিতেই পারতো। আজকে আমরা এই সাইন্টিফিক কমিউনিটিতে এটা করতে পারি না। কেন? আমায় প্রপারলি ডকুমেন্ট করতে হবে এই যে ভ্যাকসিনটা এটা দিলে কাজ হয়। কিভাবে করব? তার আমাকে একটা প্রপার স্টাডি ডিভাইস করে দেখতে হবে যে হ্যাঁ, এর থেকে যে এভিডেন্সটা পাচ্ছি সেটা ইন্ডিকেট করছে যে এই ওষুধটা কাজ করে, এই ভ্যাকসিনটা কাজ করে। আজকে সেটার পর আমাকে আরো কিছু জিনিস করতে হবে, সেফটি স্টাডি। এটা কাজ তো করে, এটা দিলে শরীরের ক্ষতি হবে না তো? আমি এত লোককে এটা দেব, এত লোককে রেকমেন্ড করব, কিন্তু আমি নিজেই জানি না যে এটা আদৌ কাজ করে কিনা, বা যদি কাজ করে
আদৌ এর খারাপ দিক আছে কিনা। অটিজমের ক্ষেত্রে এই যে জিএফসিএফ ডায়েট, এর কোনো এভিডেন্স বেস পাওয়া যায়নি, সুতরাং আমি কখনোই রেকমেন্ড করব না আপনি এই জিএফসিএফ ডায়েট দিন। অ্যাট দ্য সেম টাইম আপনার বাচ্চার যদি স্পেসিফিক্যালি গ্লুটেনে অ্যালার্জি থাকে বা কেজিনে অ্যালার্জি থাকে, যদি অন্যভাবে এটা ডকুমেন্টেড হয়, সেটা তো একেবারে আলাদা কথা। সেক্ষেত্রে তো আপনি সেই রেস্ট্রিকশনটা করবেন। এই জায়গাটা আবার আরেকটা জিনিস দিয়ে বোঝাই। ধরা যাক আপনার চিংড়িতে অ্যালার্জি আছে, কারো আবার বেগুনে অ্যালার্জি থাকতে পারে, কারো অন্য কিছুতে অ্যালার্জি। তাহলে যার বেগুনে অ্যালার্জি তার কি চিংড়িতে অ্যালার্জি থাকতেই হবে? উত্তর হচ্ছে না। তাহলে আপনার যদি চিংড়িতে অ্যালার্জি থাকে, চিংড়িটা অ্যাভয়েড করুন। না, আপনার যদি চিংড়িতে অ্যালার্জি না থাকে, সবাইকে ধরে আমার চিংড়িটা রেস্ট্রিক্ট করে দিতে হবে এমন তো কোনো কথা নেই। অটিজমের ক্ষেত্রেও একই ব্যাপার। জিএফসিএফ ডায়েট বাই ডিফল্ট রেকমেন্ডেড নয়, তার এভিডেন্স বেস নেই বলে। আহ, অনেকটাই আমাদের আইডিয়া পুরোটাই আপনারা দুজনেই ক্লিয়ার করে দিলেন। সেখানে আপনাদের তো মানে সত্যি কথা খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এবার আমি কোনোদিনও এটার মধ্যে দিয়ে যাইনি। আমি আবার অন্য আরেকটা মানে মায়ের মনের লজিক যেটা অ্যাপ্লাই করেছিলাম আমার ছেলের ক্ষেত্রে, সেটা একটুখানি দু লাইনে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে যে একেই তো ওদের বিভিন্ন রকম অব্লিকেশনের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক রকম থেরাপির মধ্যে দিয়ে চলছি, রিইনফোর্সমেন্ট করতে হয় অনেক সময়। আমার ছেলের ক্ষেত্রে যে অনেক কিছু খাদ্যবস্তু আর কি দিয়ে ওকে রিইনফোর্স করিয়ে অনেক কিছু কাজ করানো যেত একটা সময় অবধি। তো সেইখানে দাঁড়িয়ে ওইখানে যদি ওইটুকুও রেস্ট্রিক্ট করে দিই, আমার মনে হয় এখন ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেছে, কিন্তু তখন যখন ডেভেলপ করেনি সেই জায়গাগুলো তোর ফ্রাস্ট্রেশনটা কি আরো আমি বাড়িয়ে তুলবো না? যে ওর ভালো লাগার যে খাবার জিনিসগুলো, ধরে নিচ্ছি আমার ছেলের ক্ষেত্রে সেটা চিপস বা চকলেট, সেটা এমনি নর্মাল বাচ্চাদের ক্ষেত্রেও খুব আনলিমিটেড কোথাও গিয়ে দেওয়াটা ঠিক জিনিস নয়। কিন্তু একটা লিমিটের মধ্যে যদি রেখে দিয়ে ওর কাজটা আমি হাসিল করে নিতে পারি, তাহলে আমার মনে হয় সেটা মা হিসেবে যে খুব ভুল করেছিলাম বলে, নইলে পরে তোর ডেভেলপমেন্টটাও আটকে যেত। কারণ ওর ফ্রাস্ট্রেশন, যেই আলোচনাগুলো আপনারা এতক্ষণ ধরে করছিলেন তার কন্টিনিউয়েশন রেখেই আমি বলছি, ফ্রাস্ট্রেশন গুলো হয়তো ঠিকভাবে ও প্রকাশ করতে পারতো না, ওর হয়তো বিহেভিয়ার আরো বেড়ে যেত। তখন আমি ভাবতাম কিসের জন্য এটা করছে, হয়তো ও তখন চাইতেই শেখেনি আমার চিপসটা দরকার। তো আমি আমি এক্ষেত্রে একটা কথা অ্যাড করব। আপনার ভিউ পয়েন্ট একদম ঠিক আছে যে ওদেরকে যদি আমরা ওদের চাহিদার জিনিস থেকে বিরত করি। অনেক বাচ্চা আছে যারা দুধ ভালোবাসে, আজকে তার এই জিএফসিএফ ডায়েটের কথা শুনে আমি যদি দুধ রেস্ট্রিক্ট করে দিই, তার ক্ষেত্রে একটা বাড়তি জেদ ডেভেলপ করতে পারে। একইভাবে ধরুন বিস্কিট, অ্যাজ সিম্পল অ্যাজ বিস্কিট। বিস্কিট বাচ্চা ভালোবাসতেই পারে, বিস্কিটের মধ্যে গ্লুটেন আছে বা বাই ডিফল্ট থাকতে পারে, সুতরাং আমি বিস্কিট আটকে দিলাম। বাচ্চাটা সেটা পাচ্ছে না বলে আরো জেদি হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে পার্টিকুলার যে এক্সাম্পল গুলো দেওয়া হলো, হয়তো আমার তাতে একটু আপত্তি আছে। ইন জেনারেল আমরা আহ, যে কোনো বাচ্চার ক্ষেত্রে এগুলো রেস্ট্রিক্ট করার কথা বলি। অটিজমের বাচ্চার ক্ষেত্রেও সেটা থাকবে। তবে একটু আধটু দিলে যে খুব ক্ষতি, আমি এই ফরম্যাটে ধরছি না, সুতরাং এই জায়গাটা আমি খুব একটা কাটছি এটাও না। পরিষ্কার কথাটা হচ্ছে চকলেট হাইপার অ্যাক্টিভিটি বাড়ায়, চকলেট থেকে তারা বাড়তি এনার্জি পাচ্ছে, সুতরাং চকলেট দিলে সে শান্ত হবে এটা মনে করার কারণ নেই। দ্বিতীয় কথা হচ্ছে চিপস। যে কোনো প্রসেসড ফুড আমরা জেনারেলি অটিজমের ক্ষেত্রে না করি, কারণ একটা ইনডাইরেক্টলি একটা আমরা কোরিলেশন রাখি যে অটিজমে মডার্ন লাইফস্টাইলের রোল থাকতে পারে, এবং সেখানে মডার্ন লাইফস্টাইলে যে চেঞ্জ গুলো রয়েছে যদি অ্যাভয়েড করা যায়, যদি সেটা খুব প্রেফার্ড জিনিস হয় তাহলে তো ঠিক আছে। যদি প্রেফার্ড জিনিস না হয়, যেমন চিপস একটা প্রেফার্ড জিনিস নয়, সুতরাং আমরা সে ধরনের জিনিস অ্যাভয়েড করতে বলি। একইভাবে সুগারের ব্যাপারটা আমরা এই যে চকলেটের কথা বললাম, চকলেট, সুগার, যে কোনো প্রসেসড জিনিস আমরা জেনারেলি অ্যাভয়েড করতে বলি। এটা রিটেন ইন স্টোন নয়, অ্যাভয়েড করতেই হবে। কিন্তু যদি অ্যাভয়েড করা যায়, যদি সেদিকে না ঝোঁকা যায়, সেইভাবে আমরা সাপোর্ট করি। এমন না না আপনার বাচ্চাকে সুগার দেওয়া যাবে না, না এটা এরকম নয়, ঠিক আছে? লিমিটেড বা কম, যতটা পারা যায় কম দেওয়া।
একদম মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। এবার বাবলি দাস, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই স্যারের আলোচনায় পেয়ে গেলেন, সেই জন্য আপনার কোয়েশ্চেনটা আমি এখানে ফ্ল্যাশ করলাম, ইজ সুগার হ্যাজ এনি এফেক্ট অন অটিজম বা এডিএইচডি? স্যার কি এর মধ্যে কিছু অ্যাড অন করতে চান তাহলে? না, আমি তো অলরেডি বললাম। হ্যাঁ, তো সেটাই। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা তাহলে। আরেকটা কোয়েশ্চেনও শোনা যায়, সেটা হচ্ছে অটিজমের যখন কোনো মানে এটা চল লাইফ লংই চলতে থাকে, আমরা জানি সেটা, যারা জানতে পেরে গেছি, কিন্তু অনেক নতুন মায়েদের ক্ষেত্রে তাহলে এই প্রশ্নটাও থেকে যায় মনে, যে এটা যদি কিওর হবারই নয়, তাহলে থেরাপি বা ট্রিটমেন্ট, এটার ভূমিকা কি আমার বাচ্চার উপরে? আমি এই জায়গাটা খুব সহজে উত্তর দিতে পারবো। আজকে আপনার বাচ্চা কথা বলতে পারছে না, তাহলে আপনি কি চাইবেন আপনার বাচ্চা কথা বলতে পারুক? দেখুন, আপনি অবশ্যই চাইবেন। এবং এক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি কি নিয়ে ডিল করছি? আমরা একটা ফাংশনাল ডিসেবিলিটি নিয়ে ডিল ডিল করছি। করছে। কথা হুম বলা হোক বা এদের মধ্যে আরো অনেক রকম ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকে, ডিসেবিলিটি বলবো না। হুম কি, হুম ধরা যাক আমি নর্মাল প্রত্যেক দিনের জীবনে দাঁত ব্রাশ করা, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, চামচ হুম দিয়ে খাবার তোলা, হুম বোতাম লাগানো, জামা পরা, খোলা, টয়লেট কন্ট্রোল, এই ছোট ছোট জিনিসগুলো আমার কি না শিখলে চলবে? আমার এগুলো প্রত্যেক দিনের জীবনে লাগবে, আমি কিছু করি না করি। একটা অটিজমের বাচ্চাকে তাহলে এগুলো কি শেখানো যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, শেখানো যায়। আমি যদি বাই ডিফল্ট তাকে ছেড়ে দিই, না, সে এগুলো করতে পারবে না হয়তো। ওয়ান্স এগেন, এটা স্পেকট্রাম ডিসঅর্ডার, সুতরাং এক একজনের সমস্যা এক এক রকম, কিন্তু বাই ডিফল্ট যদি আমি আহ, ভাবি, তাদের ক্ষেত্রে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকে। তার মানে এই ফাংশনাল ইম্পেয়ারমেন্ট গুলো যেখানে যা যা আছে, যত তাড়াতাড়ি আমি আইডেন্টিফাই করব তত তাড়াতাড়ি আমি অ্যাড্রেস করতে পারবো, এবং যত তাড়াতাড়ি অ্যাড্রেস করব তত তাড়াতাড়ি ঠিক হবে। কিভাবে ঠিক হবে? আজকে আমার বাচ্চা অঙ্কে কাঁচা, কি করতে হবে? অঙ্ক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং অঙ্কের জন্য সঠিক গাইডেন্স লাগবে। একইভাবে একজন থেরাপিস্ট আপনাকে গাইডেন্স দেবে কিভাবে এই এম্পায়ারমেন্ট সরানো, এবং আপনাকে বারবার প্র্যাকটিস করিয়ে, সিস্টেমেটিক্যালি প্র্যাকটিস করিয়ে বাচ্চাকে শেখাতে হবে যাতে ওর ফাংশনাল ইম্পেয়ারমেন্ট গুলো না থাকে। যত বয়স বাড়বে এই ফাংশনাল ইম্পেয়ারমেন্টের জায়গাগুলো পাল্টাতে থাকবে। আজকে একটা 2 বছরের বাচ্চা থেকে যা আমাদের এক্সপেকটেশন, 10 বছরের বাচ্চার থেকে এক্সপেকটেশন আলাদা। তার মানে যেমন একটার পর একটা ক্লাস আসে, একইভাবে এই বাচ্চাগুলোকে একটার পর একটা জিনিস শেখানোর দরকার পড়ে। আজকে যেহেতু কমিউনিকেশন সিস্টেমে সমস্যা, তাহলে এদের ধরে ধরে শেখাতে হবে। তার মানে আপনাকে এই বাচ্চাকে শেখানো ছাড়া উপায় নেই। যত ভালো করে আপনি এই বাচ্চাকে ট্রেন করতে পারবেন, তত ভালোভাবে বাচ্চা আউটপুট দিতে শিখবে, এবং যত আউটপুট ভালো দিতে শিখবে, আপনার কিন্তু এই বাচ্চা নর্মালের কাছাকাছি আসবে। আমি আরেকটা জিনিস দিয়ে বোঝাতে পারবো। চ্যাট বলে একটা স্কিল আছে, মডিফাইড চেকলিস্ট ফর অটিজম ইন টডলার্স। এতে 20টা প্রশ্ন আছে, আপনার বাচ্চা কি এই করে, এই পারে, এরকম ভাবে আপনাকে হ্যাঁ নাতে উত্তর দিতে হবে। 20টা প্রশ্ন। এই যে বিহেভিয়ার গুলো আপনার, যেগুলো ইমপ্রপার, আমি খুব গোদাভাবে বলছি বোঝানোর জন্য, এক্সাক্ট হিসেবে সাপেক্ষে না, আহ, যেগুলো ঠিক না তার সাপেক্ষে আপনি 1 স্কোর পাবেন। তার মানে আপনার 20 পর্যন্ত স্কোর যেতে পারে। নর্মাল এই 1-2 এর মধ্যে থাকার কথা। তারপর যদি ইজি হয়, আমরা লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক, এরকম ভাবে আমরা ক্লাসিফাই করব। আজকে ধরা যাক আপনার বাচ্চার স্কোর 7, খুব র্যান্ডামলি বলছি। আজকে আপনার বাচ্চার ধরা যাক পয়েন্টিং বিহেভিয়ার নেই, কালকে ওকে শেখানো গেল, তার মানে এই স্কোরটা 7 থেকে 6 হয়ে গেল। কালকে আপনার বাচ্চা আরেকটা জিনিস করতে শিখলো, 6 থেকে 5 হয়ে গেল। তাহলে অটিজমের আন্ডারলাইং বেসিস কিন্তু পাল্টে যাচ্ছে না, কিন্তু আপনার এই যে বাচ্চার ফাংশনাল ডিসেবিলিটি গুলো, এগুলো ক্রমশ কমছে। সুতরাং আমি কিন্তু বলবো, মানে যদিও অ্যাকচুয়ালি অটিজম সারছে এইভাবে বলা যায় না, আমি কিন্তু বলবো অটিজম সারছে। সুতরাং অটিজম সারে না আমি বলবো না, অটিজম কিওর হয় না। তার মানে অটিজম রেসপন্ড করে না এমন না,
অটিজম খুব ভালো রেসপন্ড করে, এবং যত তাড়াতাড়ি আপনি ইন্টারভিন করবেন ওদের ব্রেনের প্লাস্টিসিটির সাপেক্ষে ওরা তত ভালো রেসপন্ড করবে। যত তাড়াতাড়ি আপনি ওদের শেখাতে পারবেন তত তাড়াতাড়ি ওরা শিখবে। সুতরাং না থেরাপি করার কোনো অপশনই নেই, আপনাকে এই থেরাপি গুলো করতে হবে। এই থেরাপি জিনিসটা কি? বাচ্চাকে আপনি ধরে ধরে নানান জিনিস শেখাচ্ছেন। গোদা ব্যাপার হচ্ছে এই, যত ভালো করে শেখাবেন আপনার বাচ্চা শিখবে, আপনার ইম্পেয়ারমেন্ট কম হবে, প্রবলেম সলভ। সেটাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। চন্দন স্যার, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চান? আপনি আপনার পয়েন্টগুলো বলুন। হ্যাঁ, আমি আমি স্যার অনেকটাই পুরোটাই কভার করে দিয়েছেন এবং সব খুব সুন্দরভাবে বললেন যে কেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে থেরাপিটা দরকার এবং কেন এটা কিওর যে জায়গাটা আছে সে কিওরের তো দেখুন অটিজম তো ধীরে 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 সারছে এমন, কিন্তু ওই পুরো ব্যাপারটা মুছে যাওয়া যাবে না, মানে কন্ট্রোল অল ডিলিট করা যাবে না। কিন্তু আমরা যদি এইটাই ভাবি যে অটিজমকে কিছু উন্নতি হয় না, তাহলে আমি একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসেবে বলবো, যখন আমার কাছে বাচ্চা আসে কোনো কথা বলে না, তারপরে যখন সে সেন্টেন্স লেভেল অ্যাকোয়ার করে, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স লেভেল অ্যাকোয়ার করে, যখন সেইটা দিয়ে কমিউনিকেট করে, সেটাই তো একটা বড় প্রাপ্তি, তাই নয় কি? সেটাই একটা বড় প্রাপ্তি। অবশ্যই, যখন সে আসছে তার ভিতরে ও অবশ্যই, নন ভার্বাল ছিল, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। নন ভার্বাল ছিল, সে কোনো কথা বলতো না, স্পিচ থেরাপি করলো, সে কথা বলছে, সেন্টেন্সে কথা বলছে, কমিউনিকেট করছে, তা এটাই প্রাপ্তি। এবার এইটা সারলো কি সারলো না, বা কিছু সিমটম থেকে গেল, হুম, সেটা কতটা ম্যাটার করে আমি জানি না। কিন্তু আমি যদি আজকে এই থেরাপিটা না করাতাম, বা আমি যদি মানে আমরা থেরাপিস্টরা তো আর হাতে বেঁধে তৈরি করতে পারি না, অ্যাকচুয়ালি কাজটা মা বাবারাই করে। আমরা গাইড করতে পারি, আমি প্রসেস গুলো দেখিয়ে দিলাম, মা বাবা খেটে 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 সেই জায়গাটাকে তৈরি করে। সেই জায়গাটা যদি জানতেন না ওনারা, যদি না করাতেন, তাহলে বাচ্চার এই ফাংশনাল যে অ্যাবিলিটিটা, যেটা স্যার বলছেন যে ফাংশনাল অ্যাবিলিটি যে কমিউনিকেশনে, সেটা ডেভেলপ হতো না, তাহলে ওই জায়গাটায় বাচ্চাটা পিছিয়ে থাকতো, তাহলে ওই এরিয়ার বাচ্চাটা সারতো না। তো এইভাবে যদি আমরা বিচার করি তাহলে অটিজম কিন্তু সারে, কিন্তু এটা নির্মূল করা যায় না একদম পুরোপুরি। কিন্তু আমরা যদি কাজই না করাই তাহলে ওই ফাংশনাল জায়গাগুলো, সেই রকমই কোনো বাচ্চা এসছে আমাদের কাছে স্পেশাল এডুকেশনে এরিয়াল ট্রেনিং করায়নি, যে স্যার বলছেন যে ব্রাশ করানো, একটা বাচ্চাকে হাত ধরিয়ে ধরিয়ে প্রথমে ব্রাশ করাতে হয়, যদি না বুঝতে পারে তাহলে ফিজিক্যাল প্রম্পট দিতে হয়, তারপরে ফিজিক্যাল প্রম্পট ধীরে ধীরে ফেড আউট করতে হয়, তারপরে ও ধীরে 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 ইন্ডিপেন্ডেন্ট ব্রাশিং শেখে। এইভাবে এডিএল ট্রেনিং গুলো শেখানো হয়। প্রথম অবস্থায় যেহেতু ব্রেনের প্লাস্টিসিটি তাড়াতাড়ি হয় এবং তাহলে যত আর্লি ডায়াগনোসিস হয় তো এগুলো তাড়াতাড়ি করে শিখে ফেলে। তো আমি যদি এইটা ভেবে থাকি যে এটা কিওর হয় না এবং এর জন্য আমি থেরাপি করাবো না, তাহলে আপনি ভুল কথা ভাবছেন, এটাই আমার মনে হয়। আপনাকে যত যত কমই হোক, মিনিমাল হোক, মাইল্ড হোক, অ্যাজ হ্যাঁ, তাড়াতাড়ি থেরাপি স্টার্ট থ্যাংক করে ইউ দেওয়া স্যার। উচিত। যেটার পরের প্রশ্ন সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটিতে, মেডিসিনের ভূমিকা। সেটা তো অবশ্যই আছে, মেডিসিনের একটা ভূমিকা, কিন্তু অনেক পেরেন্টসদের মধ্যে সেই মেডিসিনের সাইড এফেক্টস নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেক ভয় থাকে। দীপ্তাংশু স্যারকে বলবো যে এই দিকটা একটু আমাদেরকে তুলে ধরতে। ওকে, আবার আমি অন্য একটা কনসেপ্ট দিয়ে স্টার্ট করব। আমরা যে ওষুধ দিই, যে কোনো কিছুর ওষুধ আমরা কিভাবে দিই? আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে দিই। মানে আমার ওষুধটা দেওয়ার যা রিস্ক আর আমার ওষুধটা না দেওয়ার যা রিস্ক, দুটোকে আমায় কম্পেয়ার করতে হবে। আজকে একটা ওষুধ দিলে আমি কিছু বেনিফিট পাবো, এই বেনিফিটটা না পাওয়াটা তার মানে আমি একটা রিস্ক হিসেবে ধরতে পারি। ওষুধ না দেওয়ার যে নেগেটিভ সাইড এফেক্ট, ওষুধ না দেওয়ার সাইড এফেক্ট ভার্সেস ওষুধ দেওয়ার যে সাইড এফেক্ট, ওষুধ দেওয়ার সাইড এফেক্ট যদি সেক্ষেত্রে কম হয় তাহলে আমার ওষুধটা দেওয়া উচিত। এক্ষেত্রে আমি যদি বাচ্চাটাকে হাইপার অ্যাক্টিভিটির জন্য ওষুধ না দিই, বাচ্চাটা হাইপার অ্যাক্টিভ হবে এবং কি হবে, ওর লার্নিং এফেক্টেড হবে। ও জিনিসগুলো সিস্টেমেটিক্যালি শিখবে না। কার অসুবিধা? আমাদের অসুবিধা। ওষুধ দিলে কি হবে, কিছু সাইড এফেক্ট হবে কিনা আমি পরে আসছি, আমার এই প্রবলেমটা হয়তো সলভ হবে। তার মানে আমার এক্ষেত্রে ওষুধটা দেওয়াটা ডিজায়ারেবল। ওষুধটা দেওয়ার কি সাইড এফেক্ট হতে পারে? এক একটা ওষুধের এক এক সাইড এফেক্ট প্রোফাইল রয়েছে। সাইড এফেক্ট জিনিসটা কি? একটা ওষুধের অনেক রকম কাজ থাকে। আপনি আজকে শুনে থাকবেন, আজকে করোনার ক্ষেত্রে, কোভিড এর ক্ষেত্রে হাইড্রক্সি ক্লোরোকুইন, যেটা একটা ম্যালেরিয়ার ওষুধ, সেটা দেওয়া হচ্ছে। এই যে ওষুধটা দেওয়া হচ্ছে, এই ওষুধটা কেন দেওয়া হচ্ছে?
ম্যালেরিয়া হয়েছে বলে? উত্তর হচ্ছে না, কোভিড হয়েছে বলে, বা কোভিড হওয়া থেকে আটকানোর জন্য। তার মানে একটা ওষুধের একাধিক রকম কাজ থাকে। এই যে অন্যান্য যে কাজগুলো যদি আমার কাছে ডিজায়ারেবল না হয়, আজকে ধরা যাক আমি আপনাকে একটা ওষুধ দিলাম, ওষুধটার জন্য উল্টো আপনার ফেসিয়াল হেয়ার বা চারিদিকে হেয়ার গ্রোথ বেড়ে গেল, তাহলে এটা ওই ওষুধটার সাইড এফেক্ট। কিন্তু আমি যদি অন্য একটা সিনারিওতে অ্যাপ্লাই করি, যেখানে আমার হেয়ার গ্রোথ দরকার, তাহলে এই সাইড এফেক্টটা অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল এফেক্ট। তাহলে আমি এই ওষুধটাকে উল্টো চুলের গ্রোথের ওষুধ হিসেবে ইউজ করতে পারি। তাহলে এর অরিজিনাল যে কারণে আমি ইউজ করছিলাম, এবার এটা সাইড এফেক্ট হয়ে যাবে। তার মানে এটা যদি সঠিকভাবে অ্যালাইন করে দেওয়া হয়, তাহলে আমার কোনো নেগেটিভ আসছে না। যদি সঠিক অ্যালাইন করা না যায়, তাহলে সাইড এফেক্ট হতে পারে। আবার আরেকটা জিনিস ভাবতে হবে যে একটা ওষুধের সাইড এফেক্ট হয় হয়তো 100 জনের মধ্যে একজনের, 1000 জনের মধ্যে একজন, লাখ জনের মধ্যে একজনের। তার মানে প্রত্যেকটা সাইড এফেক্ট একইভাবে রিস্কি নয়। প্রতিটা সাইড এফেক্ট আদৌ আপনার বাচ্চার ক্ষেত্রে হয়তো দেখা যাবেই না, বরং আপনার বাচ্চার ক্ষেত্রে হয়তো কোনো সাইড এফেক্টই দেখা যাবে না। তাহলে আমার ওষুধটা দেওয়ার প্রয়োজন। আমি যদি না দিই, তার মানে আমি লুজ করছি অনেক বেশি। এবং এক্ষেত্রে যদি আমি রিস্কটা নিই, ধরা যাক আমি দেখলাম যে আমার বাচ্চা উল্টো বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেল, বা আমি দেখলাম আমার বাচ্চা উল্টো বেশি ঘুমোতে শুরু করলো, তাহলে আমি বুঝতে পারছি যে এই সাইড এফেক্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি হুম, সেক্ষেত্রে ডোজ কমাতে পারি, আমি অন্য ওষুধ দিয়ে রিপ্লেস করতে পারি, আমি ওষুধটাকে বাদ দিতে পারি। তার মানে আমার এমন তো নয় যে এমন একটা এফেক্ট হলো যেটা পার্মানেন্ট, লাইফ লং আমি কিছু করতে পারলাম না। না, সিচুয়েশন বুঝে আপনার ওষুধ পাল্টানো যাবে, মডিফাই করা যাবে। সুতরাং না দেওয়াটা অপশন নয়। যদি ওটা লাগে ওটা দিন, ওটার সুবিধাটা আপনার দরকার। ওষুধটা না দেওয়ার সাইড এফেক্ট ওষুধটা দেওয়ার সাইড এফেক্টের থেকে বেশি, এটা আপনাকে বুঝতে হবে। এবং সুতরাং ডাক্তার যদি রেকমেন্ড করে, আপনি অবশ্যই ওষুধটা দিন। আপনার যদি তা সত্ত্বেও কোনো কনসার্ন থাকে যে ডাক্তারবাবু এটা সম্বন্ধে এই পড়েছি, এটা কি ঠিক, আপনি ডাইরেক্টলি আপনি ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। আমরা অবশ্যই সেটা আপনাকে সমাধান করার চেষ্টা করব। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। রাশিদা নীলা, নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়ে গেলে তুমি। এরপরে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে র ক্যামেল মিল্ক খেলে খুব হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যায়। হাইপার অ্যাক্টিভিটি, সরি আমি একদমই উল্টোটাই বললাম। সেটা হচ্ছে গিয়ে র ক্যামেল মিল্ক দিয়ে অনেক সময় বাচ্চা হাইপার অ্যাক্টিভ থাকলে আহ, সেটাকে দমন করার মানে উপায় হিসেবে অবলম্বন করা হয় র ক্যামেল মিল্ককে। সেটা আবার কতটা যথোপযুক্ত? একেবারেই যথোপযুক্ত নয়। আবার সেই এভিডেন্স বেসের কথা বলবো। আমি অলরেডি আগে বুঝিয়েছি যে এভিডেন্স বেস কেন গুরুত্বপূর্ণ। এমন কোনো এভিডেন্স নেই যেটা ইন্ডিকেট করছে র ক্যামেল মিল্ক হাইপার অ্যাক্টিভিটি কমায়। সুতরাং এরকম যে জিনিসগুলো কেউ যদি বলে আপনার বাচ্চাকে এই করুন অটিজম ছেড়ে যাবে, ওই করুন ছেড়ে যাবে, এই আনভেরিফাইড ক্লেম গুলোতে রিকোয়েস্ট করছি যাবেন না। তারা হয়তো পয়সা কামানোর জন্য রয়েছে, তাদেরটা সিকিউর হয়ে যাবে, আপনার কাজ কিছু হবে না। একদমই তাই আর কি। আমি এটা শুনিয়েছি এই র ক্যামেল মিল্ক নাকি প্রচুর মানে দামে বিক্রিও হয়, তার লিটার প্রতি নাকি প্রচুর দাম, কত জানি না, বিভিন্ন এটা প্রচলন রয়েছে। এটা জাস্ট একটা বিজনেস পারপাস অনলি, দে উইল বি বেনিফিটেড। এটার কোনো এভিডেন্স বেস নেই। আমি এটা এক্ষেত্রে এরকম আরেকটা অনেক জিনিস জিনিস। হ্যাঁ, বলুন বলুন স্যার। হ্যাঁ, আমি একটা জিনিস অ্যাড করবো এক্ষেত্রে। ধরা যাক আপনার এখানে অমুক জিনিসটা পাওয়া যায়, অন্য একটা দেশে সেটা হয়তো পাওয়া যায় না। তার মানে আপনার এখানে যেটা অ্যাভেলেবিলিটি নেই, আপনার কিন্তু সেটা ট্রাই করার দরকার নেই। যদি আমি ধরি যে অমুক জায়গা থেকে এই কনসেপ্টটা এসেছে, যখন এই কনসেপ্টটা এসেছিল তাদের কাছে এটা লোকালি অ্যাভেলেবল ছিল, তারা এটা ট্রাই করেছে, কাজ করে কিনা পরের কথা। আমি আমার বাচ্চাকে গরুর দুধ দিই এবং আমি দেখেছি যে আমার বাচ্চার অটিজমটা হয়তো থেরাপি করে আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। তাহলে কি আমি বলতে পারবো গরুর দুধে সারে? নেক্সট কথা হচ্ছে, এই গরুর দুধ দিলাম, আপনাদের দেশে হয়তো গরু নেই, হয়তো অন্য কিছু আছে, হয়তো ছাগল আছে, আমি বোঝানোর জন্য বলছি, বা আপনার দেশে হয়তো ক্যামেল রয়েছে।
তাহলে এবার আপনারা কি ক্যামেল খুঁজতে বেরোবেন বা গরুর দুধ ইম্পোর্ট করতে যাবেন? উত্তর হচ্ছে কোনোটাই নয়। যদি এভিডেন্স বেস থাকতো যেটা ইন্ডিকেট করছে হ্যাঁ এটাতে কিন্তু সারে, খুব ভালো কথা, তাহলে তো ওটা ওষুধ হলো। কিন্তু এরকম কোনো এভিডেন্স বেস নেই, সুতরাং এভিডেন্স বেসহীন যে কোনো কিছুতে যাবেন না, শুধু অটিজম না, যে কোনো কিছুর ক্ষেত্রে। এই মানে অ্যাওয়ারনেস মানে সব দিক থেকেই আমাদের নিজেদের সজাগ হয়ে তারপরেই পদক্ষেপ নেওয়া উচিত। সেটা শুধু অটিজমের মধ্যে সীমাবদ্ধ নয়, যে কোনো দিকেই। এরপরে আরেকটা খুব প্রচলিত প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে অটিজম স্পেকট্রামে ব্যক্তিদের কি সেন্সরি প্রসেসিং এর ইস্যু হয়? সেটা যদি আপনারা একটু বলেন। ওকে, সেন্সরি প্রসেসিং জিনিসটা কি তার আগে আমায় বলতে হয়, আমি এই যে দেখছি, কি দিয়ে দেখছি? চোখ দিয়ে দেখছি। তার মানে চোখ দিয়ে দেখি, ব্রেনের কি রোল আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। আমি যা দেখি আমরা চোখ দিয়ে দেখি না, আমরা ব্রেন দিয়ে দেখি। চোখটা তো শুধু ক্যামেরা, যা দেখলেন ওটা গিয়ে ব্রেন ইন্টারপ্রেট করছে। একইভাবে আপনি যা শুনছেন, কে শুনছে? কান শুনছে না ব্রেন শুনছে? আপনার ব্রেন সেটাকে প্রসেস করছে। এবার ধরা যাক আমি কথা বলছি এবং আমার পাশে আরেকজন এই স্ট্রিমে আপনার সাথে কথা বলে যাচ্ছে, দুটো স্ট্রিম আপনি পাশাপাশি পাচ্ছেন, কি হবে? আপনি কিছুতেই ফলো করতে পারবেন না। তার মানে এই যে দুটো ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিম আপনাকে একসাথে অ্যালাইন না করতে পারলে আপনি হয়তো কোনোটা থেকেই আপনি আউটপুট নিতে পারবেন না। তার মানে আপনাকে ওই স্ট্রিমটা যদি একটা ইন্টিগ্রেটেড ভাবে পান তবে আপনার এই হতে পারে। এমন হতে পারে যে আপনি ইয়ারফোন লাগিয়েছেন, আপনার ইয়ারফোনে একদিকে এক বাজছে আরেকদিকে আরেক বাজছে, আপনি অ্যাকচুয়ালি ওটা থেকে সারাউন্ড সাউন্ড পাচ্ছেন। সারাউন্ড সাউন্ড ঠিক ওইভাবে হয় যেখানে দুটো ইয়ারফোন বা দুটো স্পিকার কিন্তু একভাবে বাজে না, দুটোর থেকে আলাদা আউটপুট, এটা কম্বাইন করে আপনি আউটপুট পাচ্ছেন। এটাকে আমি সেন্সরি ইন্টিগ্রেশন বলতে পারি। আপনার তার মানে আলাদা আলাদা এই যে পাঁচটা ইন্দ্রিয়, আমরা আমাদের হিসেবে জানি পাঁচটা ইন্দ্রিয় নয়, আরো রয়েছে। আপনার যে ব্যালেন্স সেন্স, আপনার এই যে টাচ সেন্স, এগুলোও সেন্স। এই সেন্স গুলোর প্রত্যেকটার ইউনিক রোল আছে, কিন্তু এগুলো সবগুলো মিলিয়ে আমরা একটা কম্বাইন্ড আউটপুট দিই। আমি যা দেখছি, আমি যা শুনছি, দুটো আলাদা স্ট্রিম, কিন্তু ওই দুটোকে কম্বাইন করে আমি কিন্তু একটা আউটপুট দেব। দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিম হিসেবে যাবে না। এই যে আলাদা আলাদা স্ট্রিম একসাথে প্রসেস করতে পারা, এই জায়গাটা তো আবার অটিজমের বাচ্চাদের উইকনেস। আমি কি বললাম? আলাদা আলাদা ব্রেন এরিয়ার মধ্যে কমিউনিকেশন, ওই জায়গাটায় গন্ডগোল আছে। একইভাবে ব্রেনের আলাদা এরিয়া শুনছে, ব্রেনের আলাদা এরিয়া দেখছে। আমি যদি শুধু এই দুটো ধরি, আমি বাকি সেন্সে না যাই, আপনার এই দুটো যদি কম্বাইন না করতে পারেন আপনার অসুবিধা হবে। শুধু তাই না, আপনি যখন শুনছেন, ধরা যাক ফ্যানটা চলছে, ফ্যানের আওয়াজ এবং আমার কথার আওয়াজ, আপনি কিন্তু ঠিক আমার কথার আওয়াজের উপর প্রায়োরিটাইজ করবেন। আবার ধরা যাক বাইরে দিয়ে গাড়ি যাওয়ার আওয়াজ, আবার আপনি ফোকাসটা কিন্তু ঠিক আমার কথার দিকে নিয়ে আসবেন। এই যে আমার কথার দিকে করছেন, তার মানে আপনার ব্রেন সিস্টেম্যাটিক্যালি আইডেন্টিফাই করছে এটা এই সোর্স থেকে, ওটা ওই সোর্স থেকে, এবং সেটা প্রায়োরিটাইজ করছে। এবং সেখান থেকে যেগুলো দরকার নেই ওগুলোকে অটো এক্সক্লুড করে দিচ্ছে। আপনি বুঝতেও পারছেন না যে ফ্যানটা চলছে, মানে আহ, সেই সাউন্ডটা আপনি সেন্সও করছেন না। এই যে ব্যাপারটা, এই সেন্সরি ইন্টিগ্রেশনটা আমাদের ব্রেন অটোমেটিক করে যায়। কিন্তু একটা অটিজমের বাচ্চার এই সেন্সরি প্রসেসিং এ গন্ডগোল থাকে। শুধু সেন্সরি না, সব রকম প্রসেসিং এই গন্ডগোল। আমি তো অলরেডি সেটা বুঝিয়েছি। সুতরাং এই জায়গাটা যদি তাদের অ্যালাইন না করে দেওয়া হয়, তারা ভুল জিনিসে প্রায়োরিটাইজ করতে পারে। মানে আপনি কথা বলছেন, ওর কানে কোনটা যাচ্ছে? ফ্যানের আওয়াজ। ওর কানে কোনটা যাচ্ছে? বাইরে থেকে গাড়ি যাচ্ছে। আপনার আওয়াজটা কোথায় হাওয়া হয়ে গেছে? ভুল জিনিস হাওয়া করে দিয়েছে ব্রেন। এবার আমি যদি বাইরের এই কোলাহল আমার কানে মেন আসতে থাকে, আমি প্রচন্ড বিরক্ত হব, আমার প্রচন্ড অসুবিধা হবে। তাহলে এই বাচ্চাগুলোর সেন্সরি প্রসেসিং এই গন্ডগোলের জন্য বিভিন্ন রকম সমস্যা এদের ফেস করতে হয়। কি করতে হবে? আমাকে সিস্টেমেটিক্যালি এদের সেন্সরি অ্যালাইনমেন্ট ঘটাতে হবে।
আমায় একে সেন্সরি ইন্টিগ্রেশন শেখাতে হবে, আমাকে সিস্টেম্যাটিক্যালি একটা একটা করে একটার সাথে একটা কোনটার কি ডিস্টিংশন শেখাতে হবে এবং সেটাকে কিভাবে অ্যাসিমিলেট করতে হয় শেখাতে হবে। তার মানে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার অবশ্যই এদের থাকে, একইভাবে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি এদের প্রচন্ড ভাবে দরকার। প্রচন্ডভাবে দরকার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে আরেকটা দিকে আমরা চলে যাচ্ছি এবং সেটারই সঙ্গে এই কোয়েশ্চেনটা থাকবে, সেটা হচ্ছে স্টেম সেল থেরাপি এএসডি তে কতটা হেল্পফুল, আর সঙ্গে আরো দুটো টপিকও উঠে এসছে, আসছি একে একে, নিউরো হ্যাঁ ফিডব্যাক আর একে আকুপাংচার। একে আসি। হ্যাঁ স্যার। হুম। প্রথমে আসি এই কোনটা আসবো, ওকে স্টেম স্টেম সেল সেল থেরাপি। থেরাপিতে আসি। হ্যাঁ, প্রথমে আসি স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপি জিনিসটা কি? স্টেম সেল জিনিসটা কি? আপনার যখন জন্মেছেন, জন্মের আগে যখন একটা সিঙ্গেল কোষ ছিলেন, ওই কোষ থেকে আলাদা আলাদা সিস্টেম তৈরি হয়েছে। আপনার ওই একটা কোষের ক্যাপাসিটি ছিল ওটা থেকে লিভার সেল তৈরি হওয়া, ওটা থেকে ব্রেন সেল তৈরি হওয়া, ওইটা থেকে আরো বিভিন্ন সিস্টেমের কোষ তৈরি হওয়া। যত আপনি এগিয়েছেন আপনার লিভার থেকে ব্রেন সেল আর তৈরি হওয়ার ক্ষমতা নেই। তার মানে ওগুলো একে মানে ডিফারেন্সিয়েটেড হয়ে যায়। একবার ডিফারেন্সিয়েশনের পর আপনার ওরা আগের জায়গায় বা অন্যান্য সিস্টেমের এই কাজ করতে পারে না। স্টেম সেল এক ধরনের আনডিফারেন্সিয়েটেড সেল বা রিলেটিভলি প্লুরিপোটেন্ট সেল। প্লুরিপোটেন্ট মানে যার অসীম ক্ষমতা, যার সমস্ত রকম ক্ষমতা আছে, কিন্তু সমস্ত রকম ক্ষমতা অ্যাকচুয়ালি থাকে না, অনেক রকম ক্ষমতা থাকে বলা যেতে পারে। তার মানে এই স্টেম সেলগুলোর অনেক রকম সেল হওয়ার ক্ষমতা রয়েছে। এই যে স্টেম সেল কোথায় পাওয়া যায়? আমাদের যে কর্ড ব্লাডের মধ্যে বেশ কিছু স্টেম সেল থাকে, সুতরাং সেটা থেকে হতে পারে আপনি যদি কর্ড ব্লাড প্রিজার্ভ করে থাকেন, বা ইনভিট্রো ইনভিভো এরকম ব্যাপার আছে, মানে যেটা আপনার শরীরের বাইরে হচ্ছে ওটাকে ইনভিট্রো বলা হয়। সেইভাবে আমরা ল্যাবরেটরিতে একটা সেল নিয়ে সেটার থেকে স্টেম সেল তৈরি করতে পারি এবং সেটাকে আবার প্রসেস করে এগোতে পারি। এই সেল থেকে আপনার অটিজমে সুবিধা হতে পারে কিনা ঠান্ডা মাথায় একটা জিনিস ভেবে দেখুন, অটিজমের সমস্যাটা কোথায়? এই যে আমি আপনাকে এতক্ষণ ধরে এত কিছু বলছি, আপনারা আমি ধরে নিচ্ছি যে এগুলো বোঝার চেষ্টা করছেন। যদি বোঝার চেষ্টা করেন আপনার ব্রেন কিন্তু কন্টিনিউয়াস নতুন নতুন কানেকশন তৈরি করবে, এবং এই যে নতুন নতুন কানেকশন তৈরি করা যদি সেটা হয় তাহলে আপনি লার্নিং প্রসেসটা আপনার ঠিক মতো হচ্ছে, আপনি জিনিসগুলো শিখছেন। অটিজমে এই কানেকশনস এর ঘাটতি থাকে, তার মানে শেখার ঘাটতি। কি করতে হয়? তাদের ধরে ধরে শেখাতে হয়, শেখালে আবার ব্রেন নতুন করে কানেকশনস গুলো তৈরি করে। এক্ষেত্রে যদি কোনো কোষের ঘাটতিও আছে আমি ধরে নিই, এই ঘাটতিটা কি আপনি বাইরে থেকে আনডিফারেন্সিয়েটেড সেল, যেটা থেকে যে কোনো রকমই হতে পারে, তারা এসে পূরণ করতে পারে? উত্তর হচ্ছে না। আনডিফারেন্সিয়েটেড সেল থেকে কিছু সাপোর্টিং সেলস তৈরি হতে পারে। আমি যদি ধরি নিউরোনাল সেল একটা তৈরিও হয়ে গেল, তার কানেকশনস গুলো কি তৈরি হলো? উত্তর হচ্ছে না। কানেকশনস গুলো কিভাবে তৈরি হবে? যত আপনি এক্সারসাইজ করবেন, ব্রেনকে এক্সারসাইজ করবেন, আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্টস ডেভেলপ করবেন, আপনি লার্নিং প্রসেসটায় যাবেন, ব্রেন নতুন নতুন কানেকশন তৈরি করবে। এইভাবে হয়। তার মানে আপনার লার্নিং প্রসেসটা লাগবে। আপনি ওখানে একজনকে জাস্ট বসিয়ে দিলে কাজ হয়ে যাবে এমন না। আরেকটা কথা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমি একজন বিশেষজ্ঞ, আমি শিশু নিউরোলজিস্ট এবং আমি ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান। আমার এই জায়গায় পৌঁছতে বিশাল একটা ট্রেনিং এর মাধ্যমে আসতে হয়েছে। আমার এই ট্রেনিং সবাই পায় না, সবাই নিতেও পারে না। সুতরাং এই জায়গায় আমি একটা স্পেশালাইজ জায়গায় বসে রয়েছি। আমি ধরা যাক আমার কেউ অ্যাপয়েন্টমেন্ট ডিল করছে, অ্যাপয়েন্টমেন্ট ডিল করতে খুব বেশি যে ক্রেডিবিলিটি লাগে আমি ধরলাম না। তার মানে আজকে যদি আমার অ্যাপয়েন্টমেন্ট বুকিং যে করছিল সে না থাকে, তার জন্য আমার কিছু অসুবিধা হতে পারে, কিন্তু তাকে বসিয়ে দিলে সে কিন্তু আমার কাজটা করতে পারবে না।
সে না থাকার জন্য কিছু অসুবিধা হতে পারে, কিন্তু তাই বলে আমার কাজটা যে যে কেউ একটা আনডিফারেন্সিয়েটেড একজন ব্যক্তি যে ট্রেন্ড হয়নি তাকে আমার জায়গায় বসিয়ে দিলাম, কাজ করতে পারবে? উত্তর হচ্ছে না। তাকে একইভাবে লার্নিং প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে। যদি সে লার্নিং প্রসেসটার মধ্যে দিয়ে যায়, সে আউটপুট দিতে পারবে। একইভাবে ব্রেনের সেলগুলো যদি লার্নিং প্রসেসটার মধ্যে দিয়ে যায়, প্রপার থেরাপির মধ্যে দিয়ে যায়, তবে আউটপুট দিতে পারবে। আপনি সেখানে স্টেম সেল, কিছু আনডিফারেন্সিয়েটেড সেল দিয়েছেন কিনা কিছু যায় আসে না। আপনার স্টেম সেল থেরাপি দিয়ে অটিজমে কাজ হবে না। এভিডেন্স বেস নেই শুধু বললাম না, কাজ হবে না ডাইরেক্টলি বলে দিলাম। কিসে সুবিধা হতে পারতো? যদি আনডিফারেন্সিয়েটেড সেলের কিছু কম্পোনেন্টের জন্য ঘাটতি পড়তো। আজকে আমার যদি দুজন বাড়তি সাপোর্টিং স্টাফ হয়, হয়তো আমি একটু বেটার কাজ করতে পারবো। সেই জায়গাটা কিছু ইমপ্রুভমেন্ট আপনি দেখলেও দেখতে পারবেন। কিন্তু তাই বলে ভাববেন না আমাকে রিপ্লেস করে, বা আমি যদি আনট্রেন্ড হই, আমার জায়গায় কটা আরো আনট্রেন্ড জায়গায় লোক দিয়ে দিলে আমার এই স্পেশালিস্ট আউটপুট দিতে পারবো। ব্রেনের সেলগুলো একদম স্পেশালাইজড, প্রত্যেক জনের ইউনিক কাজ রয়েছে, প্রত্যেক জনকে ধরে ধরে এই কাজগুলো শিখতে হয়। ওই শেখাটাই হচ্ছে এই লার্নিং প্রসেস। সেটা না করলে আপনার স্টেম সেল থেরাপি কোনো কাজের নয়। থ্যাংক ইউ স্যার। মৌমিতা সরকার ম্যাডাম, আপনাকে বলছি, আপনি যে প্রশ্নটা রেখেছেন আমাদের এটা আলোচনা হয়ে গেছে। এটার ভিডিও পোস্ট হবে লাইভে, আপনি প্লিজ যদি দেখে নেন তাহলে আপনার উত্তর নিশ্চয়ই আশা করি পেয়ে যাবেন। এএসডি তে কোনো ফুড খাওয়া বারণ আছে কিনা আপনি জিজ্ঞাসা করেছেন। স্যার এরপরে যেটা চলে আসছি, ওই ধরনেরই আরেকটা আমাদের ধারণা, সেটা হচ্ছে বায়োমেডিকেল ট্রিটমেন্ট কতটা হেল্পফুল এএসডি তে। ওকে, আবার আসি বায়োমেডিক্যাল থেরাপি জিনিসটা কি। বায়োমেডিক্যাল ট্রিটমেন্ট বলতে প্রাইমারি বলা হয় যে বেশ কিছু জিনিস, যেমন চিলেশন থেরাপি, যেমন সিক্রেটেন ইনজেকশন বলে একটা জিনিস আছে, সেইগুলো। আমি এটা বোঝানোর জন্য অন্য একটা কথা বোঝাবো। একটা সময় যখন অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিন ছিল না, মানে আমি বেশ আগেকার কথা বলছি, যখন এই এভিডেন্স বেস কনসেপ্টটা আসেনি, তখন আমরা বেশ কিছু জিনিস ভাবতাম চিলেশন থেরাপিতে বোধহয় সুবিধা হয়। আমরা ভাবতাম যে আহ, নানান রকম ইতে যদি ব্লিডিং করিয়ে দেওয়া হয়, আহ, সেটায় উপকার হবে। আজকে আমরা সেগুলো বুঝি এই মানে ধারণাগুলো গ্রস আনসাইন্টিফিক। জর্জ ওয়াশিংটনের নাম শুনেছেন? জর্জ ওয়াশিংটন কিভাবে মারা গেছিল জানেন? ওনার এই একটা ঠান্ডা লেগেছিল, এমন কিছু ব্যাপার না। সেখানে ওনার ট্রিটমেন্ট করতে যাওয়া হয়েছিল। কি ট্রিটমেন্ট ডাক্তার বলেছিল? এই ব্লিডিং থেরাপি করেছিল, মারা গেছিল। একটা আনসাইন্টিফিক ট্রিটমেন্টের থেকে এই ধরনের জিনিস হতে পারে। যদি আপনি আনসাইন্টিফিক কোনটা কোনটা এভিডেন্স বেস না বোঝেন, আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। চিলেশন থেরাপি জিনিসটা কি? আমার হেভি মেটাল পয়জনিং এর জন্য সমস্যা হয়েছে, তাহলে ওই হেভি মেটাল গুলো সরাতে হবে। খুব ভালো কথা, ভালো কনসেপ্ট। আমার হেভি মেটাল পয়জনিং হয়নি, তাহলে কি এটা করে লাভ হবে? উত্তর হচ্ছে না। বরং এই যে কেমিক্যাল গুলো ক্ষতিকারক, সেগুলো দিলে উল্টো ক্ষতি হবে। আমি সাইড এফেক্ট সম্বন্ধে কি বোঝালাম? যখন রিস্ক বেনিফিট রেশিওতে ফেভারেবল হয়, এক্ষেত্রে আমার রিস্কই নেই, তার মানে বেনিফিট কিছু নেই, বরং দেওয়ার সাইড এফেক্ট বেশি। আমি যদি এটা দিই তার মানে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। আপনার বাচ্চার অটিজম হেভি মেটাল পয়জনিং এর জন্য হয় না। সুতরাং চিলেশন থেরাপি করতে গেলে উল্টো ক্ষতি হবে, দয়া করে করতে যাবেন না। একইভাবে এই সিক্রেট ইনজেকশন, আরো অনেক রকম আনসাইন্টিফিক মেথড আছে যেগুলোর কম্পোজিট, এটার নাম হচ্ছে বায়োমেডিক্যাল ট্রিটমেন্টস। বায়োমেডিক্যাল কথাটা শুনলে খুব ভালো লাগে, কিন্তু ব্র্যাকেটে জিনিসটা হচ্ছে নন এভিডেন্স বেসড। কি বলছি বারবার? এভিডেন্স বেসড জিনিসটাই যান, আনভেরিফাইড ক্লেমসে যাবেন না। আমি আপনাকে বললাম চিলে আপনার কান নিয়ে গেছে, আপনি পিছনে ছুটতে শুরু করলেন, দয়া করে করবেন না। একবারে হাত দিয়ে দেখুন কানটা আছে কিনা। এই কানটা আছে কিনা দেখা, এটাই তো এভিডেন্স। আমি হাত দিয়ে এভিডেন্স পেলাম যে আমার কানটা আছে। সুতরাং যে যা বললো আপনাকে শুনতে হবে এমন কিছু না। এভিডেন্স বেসড যেগুলো নয়, দয়া করে সেগুলোতে যাবেন না। বায়োমেডিক্যাল প্রসেস সেই রকম একটা জিনিস।
থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে আপনি আমাদের অ্যাওয়ার করছেন যে মায়েদের বা পেরেন্টসদের যে বাচ্চাকে গিনিপিগ দয়া করে না বানাতে আর কি অনুরোধ করছেন, যেটা লজিক্যালি নিজেদের বুদ্ধিতে মানে নিজেদের জানাটাও খুব জরুরি আর কি। নিজেদের মিনিমাম নলেজটা না হলে পরে না গ্যাদার করলে আমরা কিন্তু ঠিক প্রপার জায়গায় আমার বাচ্চাকে গাইড করতে পারবো না। সেটাই। আরেকজন আমাদের সঙ্গে, প্রশ্নটা আমি নিয়েই নিচ্ছি কারণ খুব সিম্পলি একটা কোয়েশ্চেন উনি করেছেন, যদিও টপিক রিলেটেড নয়। প্রিয়াঙ্কা চ্যাটার্জি, গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে মানে কি অটিজম? আমার চাইল্ডের গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে ডিটেক্টেড হয়েছে, ও নিজের মাইলস্টোন অ্যাচিভ করতে পারেনি তাই। ওকে, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে জিনিসটা কি, ডেভেলপমেন্ট জিনিসটা কি? একটা বাচ্চার পর পর বেশ কিছু ডেভেলপমেন্ট হয়। একটা বাচ্চা সময় মতো, সময় মতো বলতে 4 মাসের মধ্যে তার ঘাড় শক্ত হয়, 8 মাসের মধ্যে নিজে বসতে পারে, 12 মাসের মধ্যে নিজে দাঁড়াতে পারে। এই জিনিসগুলো হওয়ার কথা যদি ভিশন, হিয়ারিং এগুলো ঠিক থাকে। তার মানে একইভাবে স্পিচের একটা ডেভেলপমেন্ট হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট মানে বুদ্ধির বিকাশ হয়। এরকম বিভিন্ন প্যারামিটারে বিভিন্ন ডেভেলপমেন্ট চলতে থাকে। এই ডেভেলপমেন্ট গুলো যদি ঠিকমতো না হয় ডেভেলপমেন্টাল ডিলে বলবো। অটিজমের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল ডিলে থাকতে পারে, কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে থাকা মানে ওটা অটিজম এমন নয়। যদি কারো ডেভেলপমেন্টাল ডিলে থাকে তার মানেই তার অটিজম আছে তা না, কিন্তু উল্টোটা হতে পারে। অটিজমে বেশিরভাগ ক্ষেত্রে স্পিচ ডিলে থাকে, মোটর ডিলে থাকতেও পারে নাও থাকতে পারে। কেন? তার সাথে যদি মেন্টাল রিটার্ডেশন বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি অ্যাসোসিয়েটেড থাকে, যদি আহ বাকি প্যারামিটার্স গুলো ডেভেলপমেন্টে ঘাটতি থাকে, ডেভেলপমেন্টাল ডিলে থাকতে পারে, মানে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে থাকতে পারে। গ্লোবাল মানে হচ্ছে প্রত্যেকটা প্যারামিটারে। সুতরাং গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে মানেই অটিজম উত্তর হচ্ছে না। আপনার ডাক্তারকে এই ব্যাপারটা বুঝতে হবে। আপনার বাচ্চাকে আমরা যারা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স নিয়ে ডিল করি বা যারা চাইল্ড নিউরোলজিস্ট এরকম স্পেশালিস্ট লোকজনের কাছে, বা যদি আহ, কোনো একজন থেরাপিস্ট এই ব্যাপারে স্পেসিফিক্যালি ট্রেন্ড হয় তার কাছে নিয়ে যান। তারা অ্যাসেস করে বলবে যে আপনার বাচ্চার ক্ষেত্রে অটিজম হওয়ার চান্স আছে কিনা। এক্ষেত্রে আমি অন্য একটা টুল আপনাকে ডাইরেক্টলি দিয়ে দিতে চাইবো। আপনি যদি ইন্টারনেটে গুগলে গিয়ে জাস্ট MCHAT এমচ্যাট বলে সার্চ করেন, আপনি বেশ কয়েকটা সাইট থেকে, mchat.org থেকে বা অটিজম স্পিক্স বলে একটা সাইট আছে, সেখান থেকে অনলাইন কোয়েশ্চেনিয়ার পেয়ে যাবেন। অটিজম স্পিক্স এর সাইটটা আমি প্রেফার করি। আপনি সেখানে এই 20টা প্রশ্ন হ্যাঁ না করে যদি উত্তর দেন, আপনি অটোমেটিক্যালি স্কোরটা পেয়ে যাবেন আপনার বাচ্চার ক্ষেত্রে কতটা রিস্ক। আপনি সেটা অ্যাসেস করুন। যদি আমার কাছে আসেন সেটা আমি অবশ্যই প্রমোট করব, আমার কাজ কিছুটা এগিয়ে গেল। অন্য পেডিয়াট্রিশিয়ান কতটা এটাকে এনকারেজ করবে আমি জানি না, কিন্তু আমাদের কাজ কিন্তু সেখানে অনেকটা আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে যে এই বাচ্চার ক্ষেত্রে অটিজম থাকতে পারে, এবং সেই অনুযায়ী কিভাবে ফার্দার আইডেন্টিফিকেশন এবং ফার্দার ট্রিটমেন্ট একদম সিস্টেমাটাইজ করা যাবে। ওয়ান্স এগেন, অটিজমের এই যে টুলটা বললাম এটা মোটামুটি 2-2.5 বছরের বাচ্চার জন্য। আপনি যদি 1 বছরের বাচ্চার ক্ষেত্রে এটা করেন, বেশিরভাগ প্যারামিটার আপনি এমনিতেই নেগেটিভ পাবেন। এই বাচ্চাটার ক্ষেত্রে তখনও পয়েন্টিং বিহেভিয়ার আসারই কথা না, কথা হাঁটার কথাই না, বা এই ধরনের যে ব্যাপারগুলো। সুতরাং আপনি যদি টু আর্লি এটা অ্যাডমিনিস্টার করেন, আপনার কিন্তু স্কোরটা সঠিক এই দেবে না। তার মানে আচ্ছা। আপনার যদি সঠিক এজ ব্র্যাকেটে অ্যাপ্লাই করেন, আপনি নিচে বুঝতে পারবেন আপনার বাচ্চার অটিজম থাকার কতটা চান্স আছে। সে অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে হেল্প আউট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে চন্দন স্যারের কাছে একটা কোয়েশ্চেন আসছি, সেটা হচ্ছে যে এটা হয়তো চন্দন স্যারকে অনেকটাই ফেস করতে হয় যে স্পিচ থেরাপি করা বেড়ে যায়, ব্রেনে চাপ পড়ে এই ধরনের, তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা কনসেপ্ট খুবই প্রচলন আছে যে কমিউনিকেশন বা স্পিচ ল্যাঙ্গুয়েজ এইগুলো থেরাপি করতে গেলে ব্রেনের উপরে খুব স্ট্রেসড আউট হয়, তো স্পিচ থেরাপি করানো উচিত নয়। তো এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল, এবং কমিউনিকেশন বরঞ্চ না করতে পারলে স্ট্রেস এগুলো বাড়ে, বিহেভিয়ার ইস্যুস তৈরি হয় কমিউনিকেশন না করার জন্য।
সুতরাং এই যে মিথ যেটা প্রচলিত হয়ে আছে যে স্পিচ থেরাপি করলে ব্রেনের উপর চাপ পড়ে, এই হয়, কেননা স্পিচ থেরাপি শুধু নয়, এটাকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বলা হয়। আর ল্যাঙ্গুয়েজের বিভিন্ন এরিয়াস রয়েছে, ব্রেনে ভার্নিক্স এরিয়া রয়েছে, লোকাস এরিয়া রয়েছে, এইগুলোর ভিতরে ইন্টিগ্রেট করাতে হয় আমাদের। সুতরাং এটা একটা পুরোপুরি একটা সাইন্টিফিক ব্যাপার, এতে চাপ বাড়া কমার কিছু নেই। এই প্রসেসের ভিতর দিয়ে আমাদের ইন্টিগ্রেশনের ভিতর দিয়ে যেতে হয়, যাতে সে সেইভাবে ওই কমিউনিকেট করতে পারে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট করলে। তো এটার সঙ্গে ওটার কোনো রিলেশনশিপ নেই। তাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অনলি থিং ইজ দ্যাট এর আর্লি আইডেন্টিফিকেশন হলেই, যদি দেখা যায় যে যেরকম ডেভেলপমেন্টাল মাইলস্টোনের ভিতরে যেরকম আমাদের যে স্কেল রয়েছে, রিলস আমরা ইউজ করি, রিসেপটিভ মানে এক্সপ্রেসিভ এমার্জেন্ট ল্যাঙ্গুয়েজ স্কিলস, ওতে যদি আমরা পাই যে বাচ্চার ল্যাঙ্গুয়েজ যে এজ থাকা উচিত তার থেকে অনেক কম আসছে, তাহলে অবশ্যই স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি করা উচিত। যে বয়সে যেটা ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা যদি না হয়, এখন যদি আমরা লেট করি তাহলে তো অবশ্যই প্রবলেম, তখন তো অতটা ডেভেলপমেন্ট হতে চাইবে না। তো এর সঙ্গে স্ট্রেস বা হাইপার অ্যাক্টিভিটি কোনো কিছু ব্যাপার নেই, অনেক উল্টোটা হয়, কমিউনিকেট না করতে পারলে এটা প্রবলেম হয়, হাইপার একদম ঠিক। অ্যাক্টিভিটি এই বেড়ে জায়গাটা যায়। আমি একটা কথা অ্যাড করতে চাইবো, একদম ঠিক। সেটা এই হচ্ছে জায়গাটা আমি একটা কথা অ্যাড করতে চাইবো। হাইপার সেটা অ্যাক্টিভিটি বাড়া বা এই ধরনের কোনো নেগেটিভ এফেক্ট একেবারে এক্সপেক্টেড নয়, একদম ঠিক। কিন্তু ডেভেলপমেন্টের একটা সিকোয়েন্স আছে। যেমন আহ, যে বাচ্চা বসতে এখনো শেখেনি, সে দাঁড়াতে পারার কথা আসে না। আগে দাঁড়াতে পারবে তারপর বসতে পারবে, এরকম হয় না। আগে বসবে তারপর দাঁড়াবে, সোজা হিসেব। এই সিকোয়েন্সটা ফলো করতে হবে। যদি বাচ্চা পিছিয়ে থাকে, আমাকে তার মানে এগুলো অগমেন্ট করতে হবে। কিন্তু এই অগমেন্ট করার আমার একটা সিকোয়েন্স রয়েছে, আমি ওই সিকোয়েন্স মেনে না করলে আমার আউটপুট পাবো না। আমায় তার মানে ওই সিকোয়েন্সটা রেসপেক্ট করতে হবে। অটিজমের ক্ষেত্রে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের থেরাপি রোলটা কিছুটা পরে আসে। প্রথমে আসে ওর ডেভেলপমেন্টের যেখানে যেখানে ঘাটতি, ওই জায়গাটা আগে ব্যালেন্সে আনা। কিরকম? এই যে আমি বললাম যে আমি আগে শুনছি, বুঝছি, ওর থেকে অর্থটা বুঝছি, বুঝে সেটার সাপেক্ষে বক্তব্য তৈরি করছি, যা বক্তব্য তৈরি হলো সেটা ডেলিভার করছি। অবশ্যই এটা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, আমি মানছি। কিন্তু যার ইন্টেন্ট টু টকটাই নেই, তাকে আমি স্পিচ থেরাপি কি করব, ল্যাঙ্গুয়েজ থেরাপি কি করব? আগে তো আমার ইন্টেন্ট টু কমিউনিকেটটা আনতে হবে। তার মানে আগে আমায় এই বাচ্চাটাকে শেখাতে হবে যে কমিউনিকেট করা যায়। যার এই কনসেপ্টটা আসেনি, যে অলরেডি প্রচন্ডভাবে ডিস্টার্ব, মানে তার সেন্সারি প্রবলেমস রয়েছে, তার ক্ষেত্রে মানে বেসিক ওরিয়েন্টেশন নেই, প্রচন্ড হাইপার অ্যাক্টিভ, যতক্ষণ না আমি ওইগুলোকে অ্যালাইনমেন্টে আনতে পারছি, সিস্টেম্যাটিক্যালি ওগুলো থেরাপি করছি, তাকে যদি স্পিচ থেরাপি করাই আমি কোনো আউটপুট পাবো না। সোজা কথা হচ্ছে কোনো আউটপুট পাবো না। আগে সেই জায়গাগুলো ব্যালেন্স করে স্পিচের জায়গাটা আসবে, তবে কিন্তু আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি করলে আমি আউটপুট পাবো। হাইপার অ্যাক্টিভিটি বাড়ার সাথে এটা কোনো সম্পর্ক নেই। কিন্তু এদের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ, যেমন এবিএ থেরাপি যে জিনিসটা, সেখানে একটা স্টেপ বাই স্টেপ মাইলস্টোন সেট করার ব্যাপার থাকে। প্রথমে এটা, তারপর এটা, ছোট ছোট টার্গেট সেটিং, এবং সেই অনুযায়ী বাচ্চাটাকে গাইড করা। এর মধ্যে একটা কম্বাইন্ড আউটপুটের ব্যাপার আছে। যদিও স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা তাদের রোল রয়েছে, কিন্তু একজন সাইকোলজিস্ট এই পার্টটার অনেকটাই প্লে করে থাকে। একজন অকুপেশনাল থেরাপিস্টও অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা করে থাকে। কে করছে এটা ব্যাপার না, তার ক্ষেত্রে ওই ট্রেনিংটা আছে কিনা। যদি সে এই ব্যাপারটা বোঝে, আমি তো অকুপেশনাল থেরাপিস্ট নই, আমি তো স্পিচ থেরাপিস্ট নই, আজকে আমি এই ব্যাপারে ট্রেন্ড, আমি হয়তো সেই সময় দিয়ে সেটা করাতে পারবো না, সেটা আলাদা কথা। কিন্তু যদি আমার ট্রেনিং থাকে, আমি সিস্টেমেটিক্যালি এই বাচ্চাটাকে গাইড করতে পারবো। যতক্ষণ না ওর ওই মাইলস্টোনের জায়গাটা আসছে, আমি যদি ওই জায়গাটা অগমেন্টও করতে চাই, আমার কিন্তু কাজ হবে না। সুতরাং স্পিচ থেরাপির পার্টটা পরে আসে। আগে আরো কিছু জিনিস আমার অ্যালাইনমেন্টটা আনতে হবে, তবে কিন্তু স্পিচ থেরাপি। আমি অ্যাডিশনাল এই পয়েন্টটা অ্যাড করলাম। আহ যেটা অরিজিনাল পয়েন্ট ছিল, একদম ভ্যালিড। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরে আমরা একদম অনুষ্ঠানের মানে শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে এখন আর আর একটা কোশ্চেনই আমরা নিচ্ছি, সেটা হচ্ছে যে অটিজম স্পেকট্রামে লিগ্যাল গার্ডিয়ান প্রয়োজন আছে কিনা, আর যদি হয় তাহলে কোন কোন ক্ষেত্রে? চন্দন, আপনি কিছু বলতে চাইবেন আগে?
যদি বলেন তাহলে আমি বলছি। তো এই লিগ্যাল যে গার্জেন যে ব্যাপারটা আছে, এটা আমাকে অনেকেই প্রশ্ন করে দেন, আর প্রশ্ন করে থাকেন আর কি এখানে, যে আর একটা ওয়ার্ডই এবং অ্যাংজাইটি থাকে যে ইন ফিউচার এই বাচ্চাদের ভবিষ্যৎ কি, যখন আমাদের অবর্তমানে মানে প্যারেন্টস এর অবর্তমানে এর ভবিষ্যৎ কি স্যার, সেটা নিয়ে আমরা খুব টেনশনে থাকি, অ্যাংজাইটিতে থাকি। এবং এটা একটা সত্যিকারের ভাবনার জায়গা, যদি বলি ভাববেন না তাহলে মুশকিল। এই যে যে ব্যাপারটা, পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমি এটাই বলতে চাই যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজমের স্পেকট্রাম মানে হচ্ছে কারোর ভিতরে 5 থাকতে পারে, কারোর ভিতরে 2 থাকতে পারে, কারোর ভিতরে 1 থাকতে পারে। তো প্রত্যেকটা বাচ্চার যে প্রোগ্রেস একই রকম হবে, বা কারোর ক্ষেত্রে যদি লিগ্যাল গার্জেনের দরকার পড়ে তাহলে আমার বাচ্চা স্পেকট্রামের ডিসঅর্ডারের ভিতরে রয়েছে, তো আমারও দরকার পড়বে, এরকমটা ব্যাপার না। আমি যতটা মনে করি যে আমার ফাংশনাল এবিলিটিসটা আমার কতটা ডেভেলপ করতে পারলো অ্যাট দা এজ অফ অ্যাডাল্টে, সেটা খানিকটা ম্যাটার করে। আমি মনে করি যে আমি যদি সব কাজ করতে পারি নিজের, এবং আমি যদি এতটা ট্রেন থাকি যে আমি বুঝে চলতে পারি, তাহলে আমি হয়তো একা একা থাকতে পারবো। কিন্তু আমি যদি আনট্রেন্ড হই, আমি যদি শিখতে না পারি সেখানে, সেখানে অবশ্যই লিগ্যাল গার্জেনের তখন প্রয়োজন আছে। সেটা একজন বাবা মা, একজন টিচার ভালো বুঝতে পারবে। আমি স্যারের কাছে যাব, স্যার যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন। অবশ্যই আপনি যা বলেছেন একদম ঠিক। ওয়ান সেকেন্ড আমি একটু অন্য দিক থেকে বোঝানোর চেষ্টা করব। একটা অটিজমের বাচ্চার ফাংশনাল ঘাটতি থাকে, ফাংশনাল এম্পায়ারমেন্ট গুলো কভার করা আমাদের থেরাপির মূল উদ্দেশ্য। প্রশ্ন হচ্ছে আমি কতটা পারছি বা পারছি না। আজকে যখন বাচ্চাটি ছোট, হয়তো কয়েক বছর বয়স, বাবা মা জোয়ান, তাদের সে জোর আছে, তারা সেই সাপোর্টটা দিয়ে দিচ্ছে। কালকে বাচ্চা বড় যখন হবে, বাবা মা বয়স্ক হবে, পরশু তারা থাকবে না। এই যে বাচ্চাটি, সে কি তাহলে নিজের জীবন কাটানোর জন্য মানে প্রপারলি ট্রেন্ড হয়েছে? সে কি ইন্ডিপেন্ডেন্টলি নিজের জীবনটা কাটানোর জন্য কম্পিটেন্ট? এটা হচ্ছে মেন প্রশ্ন। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে সেই কম্পিটেন্সের জায়গায় পৌঁছে দিতে হবে যেভাবে হোক। আজকে বাবা মা না থাকার জায়গা পর্যন্ত, তার মানে এই জায়গাটা ফেলে রাখার ব্যাপার না। যত তাড়াতাড়ি যত ভালোভাবে আমরা এই ফাংশনাল ঘাটতিগুলো আমরা আটকাতে পারবো, তার মানে বাচ্চারা কম্পিটেন্ট হবে। যদি কম্পিটেন্ট হয় তাহলে তার লিগ্যাল গার্জিয়ান কিসে লাগবে? যদি কম্পিটেন্ট না হয় সেখানে হচ্ছে প্রশ্ন। কিন্তু এই ব্যাপারটা অটিজমের প্রতি ইউনিক নয়। আজকে যদি কারো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, মানসিক বিকাশ পর্যাপ্ত নয়, এবং যে কোনো ভাবে যাকে আমরা মানসিকভাবে প্রতিবন্ধী বলি, আজকে হয়তো টার্ম গুলো পাল্টে গেছে, কথাটা হচ্ছে যদি সে ফাংশনালি পারফর্ম করার জায়গায় না থাকে, তাহলে তার সাপোর্ট সিস্টেম দরকার হবে। শুধু লিগ্যাল গার্জিয়ান নয়, তার সাপোর্ট সিস্টেম দরকার হবে। আজকে আমার কাজ করার জন্য কিছু সাপোর্ট সিস্টেম প্রয়োজন, সবার কাজ করার জন্য কিছু সাপোর্ট সিস্টেম প্রয়োজন। আজকে আমি যখন এই কথাটা বলছি, আমি ইলেকট্রিসিটি ছাড়া, আমি ইন্টারনেট কানেকশন ছাড়া, আমি মোবাইল ছাড়া বা ল্যাপটপ ছাড়া আমি এই যে টকটা দিচ্ছি, এটা সম্ভব হবে না। তার মানে আমার এই সাপোর্ট সিস্টেম গুলো লাগবে। একইভাবে একটা অটিজমের বাচ্চা বা সে যদি বড় হয়ে যায়, তার কিছু সাপোর্ট সিস্টেম লাগতে পারে। আপনার সেই সাপোর্ট সিস্টেমটার ব্যবস্থা করতে হবে। যত আপনি একে কম্পিটেন্ট করবেন, সাপোর্ট সিস্টেমের রিকোয়ারমেন্টটা কম হবে। যদি আপনি সেটার ব্যবস্থা একান্তই না করতে পারেন, আপনাকে দেখে যেতে হবে যে কে বা কারা আপনাদের অবর্তমানে বাচ্চাটির দেখাশোনা করতে পারে। সেটাই তো লিগ্যাল গার্জিয়ানের কনসেপ্ট। আমার মনে হয় বোঝাতে পেরেছি। খুব সুন্দর করেই বোঝালেন আপনি। আম, তাহলে আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এবং এই আলোচনার থেকে আমরা অনেক কিছুই আজকে নতুন ভাবে জানতে পারলাম, যারা অটিজম স্পেকট্রামে বাচ্চাদের নিয়ে আমাদের চলতে হচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে এটাই বলবো যে দুজন আমরা, একজন থেরাপিস্ট স্যার, একজন ডাক্তারবাবুকে পেলাম লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা আপনাদের বিজি শিডিউল থেকে এইটুকু সময় আমাদের জন্য দিয়েছেন। সত্যি আমরা মাঝে মধ্যে, একে তো আমাদের সন্তানদের নিয়ে একটা যুদ্ধ চলতে থাকে, এর মধ্যে এই মিসকনসেপশন গুলোকে নিয়ে ডিল করা
সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এই আলোচনার মাধ্যমে এবং আপনারা যেভাবে আমাদের গাইড করলেন আজকে, আমার মতো অনেক প্যারেন্টসরাই বেনিফিটেড নিশ্চয়ই হয়েছেন। যারা যারা এখানে প্রশ্ন করেছিলেন, এখানে আমি একটা কথাই বলবো যে অনেকগুলো প্রশ্ন আমি এখানে নিতে পারিনি, তার জন্য দুঃখিত, কারণ আজকের টপিক রিলেটেডই আমরা আলোচনা মোটামুটি রেখেছি। তাদের উত্তরগুলো আশা করি এই রাইস টিম থেকে দিয়ে দেওয়া হবে। আর যদি কিনা মনে করেন যে এই কোয়েশ্চেন গুলো আপনাদের দরকার, এই টিমের যে লাইভ প্রোগ্রাম গুলো হয়, অনেক উত্তর কিন্তু সেখানে পুরোনো লাইভ দেখলেও পেয়ে যাবেন আপনারা, এটুকুই বলতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে এই সুন্দর টাইম অনেক ধন্যবাদ you. স্যার, আজকে ভালো লাগলো খুব আলোচনা করে, এবং এটা একটা অ্যাওয়ারনেসও হলো। ধন্যবাদ স্যার। আপনাদের সাথে সবসময় আছি। যে কোনো অসুবিধা হলে আপনি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার পাওয়া সহজ, এখানে দেওয়া আছে। সেটা ছাড়াও আপনি যদি নেটে সার্চ করেন, আমার কাছে পৌঁছানো কোনো অসুবিধা নয়। যে কোনো সাহায্য লাগলে আপনারা রিচ আউট করতে পারেন। যেভাবে পারি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।